হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ ইউপিএসসি ফর অলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলো আমরা হিন্দু অ্যানালিসিস স্টার্ট করব। সেটা হচ্ছে যে 26 তারিখ মানে মঙ্গলবার, 26 মে 2020। তো আজকের হিন্দু অ্যানালিসিসে অনেক কিছু জানবার আছে, অনেক কিছু অ্যাক্ট আছে, যে পলিসি আছে, যে পলিসিগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ডিটেল নিউজ অ্যানালিসিস করব। গতকাল মানে সোমবারেরও আমি 25 মে 2020 আমি হিন্দু অ্যানালিসিস করেছি, তোমরা সেটা কমেন্ট প্লে লিস্টে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকতো ডেফিনেটলি তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে লেখো যে তোমাদের কি জানতে চাইছো, সেই সম্পর্কে আমি আলাদা ভিডিও করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, চলো আজকের যে হিন্দু ডেলি নিউজ পেপার অ্যানালিসিস আছে স্টার্ট করি। তো আজকের আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে তোমার 26 মে 26 মে 2020। ওকে, তো চলো শুরু করা যাক আজকের নিউজ পেপার অ্যানালিসিস। আজকে অনেক কিছু আছে ইন্টারেস্টিং জিনিস। আগের দিনের নিউজ পেপার মানে 25 তারিখের নিউজ পেপারটা তোমরা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে ইউপিএসসি ফর অলে। তো কেমন লাগছে নিউজ পেপার অ্যানালিসিস তোমরা কমেন্ট সেকশনে জানিও। কিছু নতুন কিছু জানবার থাকলে অবশ্যই আমাকে বলো, আমি সেটার উপর আলাদা ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। তো যদি ফার্স্ট পেজ আমাদের দেখা যায় যে সেম একই খবর করোনা ভাইরাসের ওপর, যে এয়ার ট্রাভেল রিজুম বাট মেনি সিটস 532 ফ্লাইটস গট গো এমটি, এই সমস্ত নিউজগুলো তো রয়েছে। এর মধ্যে দেখবার দরকার বলতে পারো যে খুব সামান্যতম একটুখানি চোখে রাখতে হবে, সেটা হচ্ছে যে টেস্টিং আপ ইন স্টেটস সিং ম্যাসিভ রিটার্ন অফ মাইগ্রেন্টস, মানে যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে তাদের একটা উপর বিশাল পরিমাণ মানে টেস্টিং করাচ্ছে। আমি জাস্ট কয়েকটা হেডলাইন তোমাদের বলে দিই এখানে। দ্য ইউনিয়ন হেলথ মিনিস্টার হ্যাজ অ্যাডমিটেড দ্য উত্তর প্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা currently witnessing a large-scale return of migrant workers and remote area need aggressive COVID-19 testing capacity scale up to clear any backlogs. মানে অ্যাকচুয়ালি হেলথ মিনিস্টার কোনোভাবেই চাইছে না যে বিভিন্ন রাজ্যের যে মাইগ্রেন্ট যারা ওয়ার্কার আছে তাদের যেন কোনো ব্যাকলগ থেকে থাকুক, মানে তারা যেন নিট অ্যান্ড ক্লিন ভাবেই তাদের জায়গায় ফিরে যেতে পারে। সো অ্যাপ্রক্সিমেটলি ওভার 6,000 কেসেস এভরি 24 আওয়ার্স ইন দ্য ফোর্থ ফেজ অফ দ্য ন্যাশনাল লকডাউন। এটা হচ্ছে চতুর্থ ফেজের লকডাউন। অন মানডে দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্টস রিপোর্ট 6,125 কেস অ্যান্ড 151 ডেথস। এটা হচ্ছে একটা ফ্যাক্ট ডেটা। This take the total COVID-19 totally 1,44,659 cases including 79,959 active ones. তো এটা হচ্ছে অ্যাক্টিভ এবং the total death is stands at 4,170. তো এটা জাস্ট একটা ছোট্ট একটা ইনফরমেশন। এটা দেখতে পারো যে বিভিন্ন স্টেটের কোথায় কি কারেন্ট সিচুয়েশন এখানে লিখিয়ে দিচ্ছে। র্যাম্পিং আপ দিয়ে পুরো ডেটা ফ্যাকচুয়েটটা রয়েছে। এইবার দেখা যাক যে অন্য কি খবর আছে। এইগুলো আমাদের লাগবে না। এবার যেটা মেন যেটা আমি খবরে আসি সেটা হচ্ছে যে সেটা দেখতে পাচ্ছ যে ডেলিবারেশন অন টু এন্ড এলএসি টেনশনস। তো এই যে ডেলিবারেশনস অন টু এন্টার টু এলএসি টেনশনস, এটা নিয়ে এলএসি নিয়ে আমি কালকের যখন আমরা সোমবারের যখন অ্যাকচুয়ালি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করেছিলাম তখন আমি বলেছিলাম। তো সেই একই ঘটনা আছে, আরও কিছু ব্যাকগ্রাউন্ড ফ্যাকচুয়াল ঘটনাও আছে। তো একটু শুরু করা যাক এই ব্যাপারটার ওপর। জাস্ট হোল্ড অন, আমি আমার পেপারটাকেও ওপেন করি একবার। ওকে, চলো। তো এখানে যেটা বলা হচ্ছে যে Deliberation are continuing on a daily basis between military commanders of India and China on the ground, in addition to other channels of communication to resolve the situation along the line of actual control, that is the LAC LSE official source said on Monday. Just মানে একটা আলোচনা চলছে, দ্বিপাক্ষিক যাকে বলতে পারো আলোচনা এলএসির ওপর। তো discussion were on a daily at a different level
on the ground, including at the at the brigade commander and division commander levels. So এই দুটো লেভেলে একটা দ্বিপাক্ষিক বৈঠক চলছে. The sources said. However, the sources said that however tensions continue at various places along the LAC with both sides digging in which reinforcements and wait and watch situations was unfolding. The sources stated. তো প্রত্যেকে আর কি প্রতীক্ষা আছে যে কি কি আর কি হচ্ছে. সো দ্য গ্রিন টপ হিল অ্যাভাব দ্য ফিঙ্গার এরিয়া of Pangon Triso Lake seems to be the latest friction point, with reports starting in that 18 in Indo-Tibetan Border Police (ITBP) personnel from a larger patrol party were detained by Chinese soldiers. However, the Indian Army on Sunday detained any such detention. তো এইখানে হচ্ছে একটা মানে তোমরা বলতে পারো যে এটা জাস্ট একটা জেনারেল ইনফরমেশন. এরপর যেটা লাগবে, যেটা মেন আর কি, মেন অ্যাকচুয়ালি এখানকার ফ্যাক্টটা আমি আবারও তোমাদেরকে বলে দিই যে মেন আর কি চায়নার প্রবলেম যেটা হচ্ছে কি যে রোড ব্রাঞ্চিং ফ্রম দ্য 255 কিলোমিটার ডারবক শেখ ডালাউট বেগ ওল্ডি রোড টুয়ার্ডস দ্য গালাওয়ান নলহা সিমস টু বি রিজন ফর চাইনিজ অবজেকশনস. মানে এটা যদিও চায়না অবজেকশনের কারণ করার জায়গা নয়. অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে রোডটা যদি আমরা এটাকে এলএসি ধরি আর এটা যদি রোডটা হয়, সরি, যদি আমরা এটাকে এলএসি ধরি আর এটা যদি মানে ইন্ডিয়ান এরিয়া, এটা যদি চাইনার টেরিটরি হয়, তো এই জায়গাটা যদি ভারত এখানে যদি তাদের পেট্রোলিং এবং ভারত যদি এখানে রাস্তা তৈরি করে ফেলেছে, যার দরুন চায়নার একটা মানে চীনের একটা চিন্তা হচ্ছে এটাই যে যদি কোনো কারণে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তো ভারতের এই রাস্তা দিয়ে বলতে পারো যে রিইনফোর্সমেন্ট বলো, আর্মস ট্রুপস বলো বা ফুড বলো, এই সমস্ত জিনিসগুলো ঠিক মতন ভাবে সাপ্লাই হবে. তো এই কারণেই চায়না এলএসি ক্রস করে ভারতের দিকে আসতে চাইছে, জাস্ট ফর বলতে পারো এটা একটা স্নায়বিক লড়াইয়ের মতন খানিকটা. তো এখানে কিছু একটা স্পেশাল রিপোর্ট আছে. এছাড়া এর কন্টিনিউ ভার্সন পেজ 8-এ আছে. একবার পেজ 8-এ আমি মুভ করব. তার আগে পেজ 8-এ আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর খবরেরটাই চলছে. পেজ 8-এ দেখতে পারো যে ডেলিবারেশন অন দ্য এন্ড টেনশন অন দ্য এলওসি. এইখানে এইখানে ভালো করে দেখা যায় যে ইন অক্টোবর লাস্ট ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং inaugurated a strategically important bridge in this general area on the Sahayok river. এটা একটা প্রিলিমস এর কোশ্চেন আসতে পারে যে এটা কোন নদীর উপর দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে. সেটা হচ্ছে সায়ক রিভার, বুস্ট কানেক্টিভলি ফ্রম ডারবাক টু দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট দৌলত বেগ ওল্ডি, দ্যাট ইজ ডিবিও ইন ইস্টার্ন লাদাখ. সো যদি কোন নদী বলা হয় তাহলে হচ্ছে যে সায়ক রিভার. And the sandwich between the strategic Karakoram and the Changchemon ranges, the Kol Chiwang Richen Setu is a 430-meter bridge built in an altitude of 14,650 feet, built by the Border Roads Organization, যেটা BRO last 15 months বানিয়েছে. The BRO is getting up to the resume work of full-time post COVID-19 lockdown restriction. It is also building 61 strategic Indo-China border roads (ICRBs) measuring in 3,323.57 km inland under the directions of the China Studies Group. একটা চায়না স্টাডি গ্রুপ বানানো হয়েছিল এবং যার দরুন এই রাস্তাটা এতটা বানানো হয়েছে. এবার এর একটু ব্যাকগ্রাউন্ড আমি বলে দিই, কালকেও বলেছিলাম, আজকেও আর একবার বলে দিই যে সেটা হচ্ছে যে এইখানে দেখো ডেলিবারেশন দিয়ে অন টু দ্য এন্ড টেনশন অন দ্য এলএসি এর ব্যাকগ্রাউন্ডটা বলি যে স্পেশাল রিপ্রেজেন্টেশন টক মেকানিজম যে আছে, স্পেশাল রিপ্রেজেন্টেশন টক মেকানিজম এখানে একটা বলতে পারো চলছে. সেই স্পেশাল রিপ্রেজেন্টেশন টক মেকানিজমটা কি আমি তোমাদের একটুখানি বিস্তারিতভাবে বলে দিচ্ছি. জাস্ট 1 মিনিট. ওকে, চল.
স্পেশাল the representative talks mechanismটা হচ্ছে যে ইন্ডিয়া এন্ড চায়না ক্রিয়েটেড দ্য রোল অফ, যেটা 2003 তে এই মেকানিজমটা আর কি করা হয়েছিল। ইন্ডিয়া এন্ড চায়না ক্রিয়েটেড দ্য রোল অফ স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ডিউরিং পিএম প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী ভিজিট to Beijing in 2003 to explore a solution to the boundary issue from a পলিটিক্যাল পার্সপেক্টিভ। সো দেখো এখানে আমাদের যেটা এলএসির যেটা মেন সেটা হচ্ছে কোন রিভার দিয়ে কতটা রাস্তা কভার হচ্ছে এবং চায়না কোন টেরিটরিটাতে মানে আমাদের ঢোকবার চেষ্টা করছে, এইটুকুনি খালি আমাদের লাগবে। এছাড়া এইটা তো হচ্ছে এখনকার কারেন্ট নিউজ, বাট এর যদি আমাদের একটু ব্যাকগ্রাউন্ড নিউজও জানতে হবে যে মানে এটা তো এমন নয় যে আজকে প্রথম হচ্ছে ইন্ডিয়া চায়না এরকম ইনসিডেন্ট, এরকম এর আগেও হয়েছে। তো তখন যে ফ্যাকচুয়াল নিউজটা সেই 2003 এর সেই ফ্যাকচুয়াল নিউজটা আমি তোমাদেরকে বলছি, এটা পারলে তোমরা নোট করে নাও। তো 2003-তে যখন তৎকালীন সময় অটল বিহারী বাজপেয়ী যখন বেজিং গেছিলেন, তখন একটা মানে আর কি যে এই একটা পলিটিক্যাল পার্সপেক্টিভের ওপর একটা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ টক মেকানিজম রাখা হয়েছিল ভারত এবং চায়নার পক্ষ থেকে। সো ফার 22 রাউন্ডস অফ টকস হ্যাভ টেকেন প্লেস বিটুইন দ্য স্পেশাল রিপ্রেজেন্টেশনস অফ টু কান্ট্রি, মানে 22তম দ্বিপাক্ষিক বৈঠকের পর এই আলোচনাটা আর কি চলছিল। ইন এপ্রিল 2005 a frame of work agreement on principles to address the boundary issue was formed, but then the progress has on account of differencing perceptions. So এটা কথাবার্তা এগোলেও বাট সেটা অত্যন্ত 5 সাল থেকে বলতে পারো এটা অত্যন্ত ধীর গতিতে আর কি চীন আর কি এটার উপর বেশি গুরুত্ব দিতে চায়নি। দ্য হোল আইডিয়া বিহাইন্ড দ্য মেকানিজম ওয়াজ দ্যাট দ্য ট্রাস্টেড রিপ্রেজেন্টেটিভ অফ পলিটিক্যাল লিডার্স ইন টু কান্ট্রি were added to take the process of boundary of resolution forward. However, perceptions of the line of actual control LSE and the boundary of the eastern and western sectors remain divergent. মানে এটা একটা পিসফুল আর কি একটা মীমাংসা যাতে হয় সেটা ভারত এবং চীনের দ্বিপাক্ষিক বৈঠকে একটা চেষ্টা করা হয়েছিল সেই সময় স্পেশাল রিপ্রেজেন্টেটিভ টক মেকানিজমের মাধ্যমে। ডিউরিং দ্য নিউ দিল্লি ভিজিট অফ প্রেসিডেন্ট জি জিনপিং ইন September, the two countries agree that the pending and final resolution of the boundary questions, the two sides would continue to make joint efforts to maintain peace and ট্রান্সইকুয়ালি ইন দ্য বর্ডার এরিয়া। মানে যখন সেটা সেপ্টেম্বরে যখন নিউ দিল্লিতে যখন আমাদের চীনের যে প্রেসিডেন্ট জি জিনপিং এসেছিল, তখন ভারতের সাথে যে বৈঠক হয়েছিল নিউ দিল্লিতে, সেখানে তাদের দুজনের মধ্যে তাদের পলিটিক্যাল যে বৈঠক হয়েছিল তাতে এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে একটা পিস এবং মেনটেন যাতে করা হয় এবং ট্রান্সইকুয়ালি ইন দ্য বর্ডার এরিয়া যাতে শান্তিপূর্ণভাবে পরিবেশ থাকে। And during President Xi visit, PM Modi raised India's serious concern that is repeated incidents along the border. তো এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট ঘটনা যদি মানে দেখতে হয় তাহলে সেটা 2019-এর 22 ডিসেম্বরে যখন হিন্দু যদি পেপারটা আপনাদের কাছে থাকে আমি চেষ্টা করব পরে কোনো একদিন এটার উপর একটু বলবা, তো সেইটাতে আরো ডিটেলস পাওয়া যেতে পারে। তো চলো এই 22তম মিটিং of the special representative talks of India and China was held in New Delhi is 21st December in 2019. ভারতের পক্ষ থেকে ন্যাশনাল সিকিউরিটি তৎকালীন সময়ে যে ছিল তিনি হচ্ছেন যে মিস্টার অজিত দোভাল এবং চীনের পক্ষ থেকে ছিল হচ্ছে যে মিস্টার ওয়াং জি, স্টেট কাউন্সিলর অ্যান্ড মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স অফ চায়না। এই রিপ্রেজেন্টেটিভ যে টকস হয়েছিল ঠিক তার 2 মাস আগে ভারতের চেন্নাইয়ে সেকেন্ড যে ইনফর্মাল সামিট হয়, যেখানে ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার এবং চায়নার অনারেবল প্রেসিডেন্ট একসাথে থাকে, যেখানে মূল বিষয় ছিল ইন্ডিয়া চায়না বাউন্ডারি সংক্রান্ত এবং তার কিভাবে সমাধান করা যায়। তো এটা হচ্ছে তার ফ্যাক্ট সিনারি। এবং বর্তমানে যে গালওয়ান রিভার, বর্তমান যদি আমাদের পরিস্থিতিটা দেখতে হয় যে বর্তমানে কিন্তু গালওয়ান যে রিভারের উপর যে রাস্তাটা তৈরি করা আছে বাউন্ডারি, কিন্তু সেখানে কিন্তু কিছুদিন আগেও বাউন্ডারিতে কোনো ডিসপুট ছিল না,
না, বাট চীনের উদ্দেশ্য অ্যাকচুয়ালি চীনের উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে। চীন আমি আগের দিনও বলেছি, আমি আজকেও বলছি যে চীনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতকে অর্থনৈতিকভাবে কিছুটা হলে পঙ্গু করে রাখা। কিরকম, যদি যদি ইকোনমিক্যালি একটুখানি ভেবে দেখা যায় যে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভের উপর, যে ভারত আর চীনের যে মার্কেটের যে রিলেশন, যে তাদের ওপর মোটামুটি চীনের ওপর আমরা $60 বিলিয়ন ট্রেড ডেফিসিট আছে ইন্ডিয়া চায়নার মধ্যে। সো এখানে আরো একটা জিনিস দেখো যে চায়না এমনভাবে নিজের মার্কেটটাকে বিস্তার করে রেখেছে যে শুধু ভারত নয়, ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুক না কেন, করোনা ভাইরাস, চীনা ভাইরাস বলে যতই যাই করে থাকুক না কেন নিজের পলিটিক্যাল কেরিয়ার বাঁচাবার জন্য, যদি আরও ভেবে দেখা যায় যে এই কোভিড-19 এবং বলো বা বর্তমান পরিস্থিতি বলো বা এর আগের যদি আমরা সিচুয়েশনও ধরি, এই আমেরিকাও কিন্তু বলতে পারো যে সরাসরি ভাবে কিন্তু অর্থনৈতিক বলো বা মেডিসিন বলো, স্পেয়ার পার্টস বলো ইত্যাদির জন্য চীনের উপর কিন্তু নির্ভরশীল। সো এই কারণে চীন চাইছে যে অর্থনৈতিকভাবে ভারতকে যদি পঙ্গু করে রাখা হয়, তাহলে যদি চীন একটা স্নায়বিক মানে আর কি বলতে পারো যে প্রেশার দিয়ে এই জায়গাটা দখল করে নেওয়ার চেষ্টা করতে পারে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট কথা। এর থেকে যদি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এর থেকে কি উপায় নেই বাঁচবার, অবশ্যই উপায় আছে। যে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমাদের ভারতে অনেক কিছু নতুন প্রকল্প স্থাপন করেছে, যেমন হচ্ছে যে ধরো মেক ইন ইন্ডিয়া প্রকল্প, অ্যাসেম্বল ইন ইন্ডিয়া ইন্ডিয়া প্রকল্প, এই প্রকল্পগুলোকে যত তাড়াতাড়ি ফ্র্যাঞ্চাইজ করানো যাবে ভারতে এবং যত তাড়াতাড়ি এগুলোকে আরো বেশিভাবে কার্যকর করানো যাবে, ততই ভারত নিজের উপর স্বনির্ভর হবে। এবং ভারত যখনই স্বনির্ভর হবে, এবং এখানে আরেকটুখানি পলিটিক্যাল অ্যাসপেক্টটা আমাদের ভাবতে হবে যে শুধু ভারত স্বনির্ভর হলেও হবে না, ভারতের যে নেবারিং কান্ট্রি আছে যেমন জাপান, ইউএসএ, এরা এরা কতটা ভারতকে সাপোর্ট করছে, এদের সাপোর্টের উপর কিন্তু ভারতের একটা বলতে পারো যে এই ঘটনা পরোক্ষভাবে হলেও কিছুটা নির্ভরশীল আছে। সো এটা আমাদের কিছুটা হলেও ফেভার করবে। তো এই ছিল হচ্ছে আমি বলতে পারো যে দুদিনের একই খবর, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা আমি তোমাদের ইনফরমেশনটা দিলাম এটা একটু তোমাদের জেনে রাখা দরকার। তো এরপর যেটা আসছে, আমি এটা মুছে, হ্যাঁ এরপর দেখো আমি তোমাদের বলে দিই, এইগুলো সেরকম ভাবে লাগবে না, এটা যদি খবর হিসাবে তোমাদের এমনি পড়তে হয়, এই পোর্শনগুলো সেরকম ভাবে কিছু লাগে না। যে টেকি মে হ্যাভ লিঙ্কস উইথ টেরর গ্রুপস, এগুলো আমাদের কনসার্ন বিষয়ের মধ্যে আসছে না। তো এরপর আমরা চলে যাই সেকেন্ড পেজে কি আছে। আচ্ছা, ফার্স্ট পেজে দেখো, ফার্স্ট পেজে আমরা এই খবরটাকে খানিকটা হলেও আমরা নিলাম, এবং এটারই বলতে পারো ফুল পেজ, ফুল পেজ ছিল হচ্ছে 8 নম্বর পেজ। সেই 8 নম্বর পেজেও কিন্তু আমরা সেই পুরো ঘটনাটাকে আমরা কভার করলাম। তো এবার এবার আসছে হচ্ছে কোনটা, এবার হচ্ছে যে এই ঘটনাটা আমাদের পড়তে হবে। Despite glut cut in fuel price unlikely. তো এটা দেখো, এটার পড়বার বলতে একটা জিনিস আমাদের এখান থেকে বুঝবার আছে। এখানে আমি মেন যেটা আমাদের সিভিল সার্ভিসের জন্য লাগবে সেই ইনফরমেশনটাকে বলি। ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস Dharmendra Pradhan described the situation prevailing in the oil market as extraordinary event, as he ruled out fuel and any fuel price cuts in India despite the supply glut. So, stating that the union government had taken cautious and conscious decisions used to saving for welfare. So, এখানে মেন ঘটনাটা আমি তোমাদের বলি, এখান থেকে আমাদের জাস্ট একটা ছোট ইনফরমেশন নেওয়ার আছে, এর ছাড়া বাকি কিছু নেই। সেটা হচ্ছে কি যে আমাদের যিনি আছেন যে মিনিস্টার অফ ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যে অনারেবল মিনিস্টার, তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এটাই বলতে চাইছেন যে এখন তো কোভিড-19-এর জন্য বলতে পারো যে তেলের দাম প্রচণ্ডভাবে কমে গেছে, মানে যেটা কাঁচা 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 তেল যেটাকে আমরা বলতে পারি, সেই এই যে র মেটেরিয়ালটার দাম অনেক কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও ভারত কেন এত পরিমাণে
এত পরিমাণে ফুয়েল প্রাইস আনলাইকলি কেন বাড়িয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটা বলতে পারো সমালোচনা হয়েছে। তো সেই প্রসঙ্গে অনারেবল মিনিস্টার এটাই বলছে যে যে পরিমাণে টাকাটা এক্সট্রা উঠছে সেই পরিমাণ টাকাটা হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটাই, তোমাদের বলো আমাদের বলো বা যদি সমালোচনার দিক থেকে দেখলে যে দেখো যদি একটা পার্লেজি বিস্কুটের দাম যদি আমি ধরে নিই যদি 15 টাকা হয়, ঠিক আছে, তার যদি নর্মাল যদি কস্ট আমরা ধরি, তার যদি নর্মাল কস্ট ধরি, তার যে কস্ট তার 70% কস্টই থাকে কিন্তু ট্রান্সপোর্টের কস্ট। মানে 15 যদি আমাদের যদি এই রকমই হয় যে যদি 15 টাকার যদি আমরা ধরি 70%, তাহলে যেটা হিসেব করে দাঁড়াচ্ছে, হ্যালো, হ্যাঁ, তো 15 টাকা যদি আমরা 70% ধরি তাহলে মোটামুটি 10 টাকা 5 পয়সা মতন শুধুমাত্র ফুয়েলের দাম পড়ছে। মানে ট্রান্সপোর্টের খরচা, তেলের খরচা এটাতেই চলে যাচ্ছে। তো এখানে একটা জিনিস ভেবে দেখবা যে এই অসময় মানে এই একটা মানে বলতে পারো আর্থিক যখন একটা টালমাটাল অবস্থা সারা ভারতে, যেখানে মানুষ ঠিক মতন খেতে পাচ্ছে না, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কত পরিযায়ী শ্রমিক না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো এই রকম একটা প্যাথেটিক অবস্থায় যদি পেট্রোলের দাম এইভাবে বাড়িয়ে দেওয়া হয়, যেখানে বাহনের সংখ্যা, যানবাহনের ট্রান্সপোর্টের সংখ্যা অত্যন্ত কম, তাহলে কি হবে, আমরা তখন 15 টাকার বিস্কুটটা তখন আমাদের বাধ্য হয়ে এর দাম হয়ে যাবে এখন 20 টাকা। এবার এইভাবে যদি প্রতিটা জিনিসের দাম বাড়তে থাকে, তাহলে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে, যাদের অনেক মানুষ আছে যাদের চাকরি নেই, যারা কোনো টাকা পাচ্ছে না, যাদের ডেলি টু ডেলি বেসিসের ওয়েজেস আছে, যা তাদেরও কিছু মানে তারাও বলতে পারে বেকার, তো তারা কিভাবে মানে আপামর জনসাধারণ কিভাবে বাঁচবে। তো এটা নিয়েই আর কি অপোজিশন পার্টি ক্রিটিসাইজ করছে যে এটাই কি মানে ওয়েলফেয়ারের বা চ্যারিটি ফান্ডের এইভাবে টাকা তোলার কি এটাই এখন একমাত্র উপায়। কারণ এটাতে মানুষের চ্যারিটি ফান্ডের দানের থেকে বেশি মানুষের ক্ষতি বেশি হচ্ছে। তো এটাই হচ্ছে এর মেন বলতে পারে যে স্টোরি। জাস্ট হোল্ড অন, হ্যাঁ। তো এবার এবার দেখা যাক যে নেক্সট নিউজ কি রয়েছে। এই সমস্ত নিউজ তো একদমই না, এইসব সমস্ত নিউজ আমাদের লাগবেই না। এই সমস্ত পলিটিক্যাল গসিপ আমাদের সিভিল সার্ভিসের জন্য নয়। দেন সিভারাল ডোমেস্টিক ফ্লাইট ফ্রম আইজিআই ক্যান্সেল। তো এগুলো আমাদের জন্য কোনো লাভ নেই। তো এরপর চলে যাই যে সেকেন্ড পেজে সেরকম ভাবে তাহলে আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট খবরের দরকার মানে আপাতত নেই। দেন দেখা যাক এবার কি হয়। তারপরে পেজে হচ্ছে না, আপাতত এরকম ভাবে আর কোনো কিছু এইখানে কোনো নিউজ নেই। হ্যাঁ, এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে নিউজগুলো দেখছো যে এএপি বিজেপি এসব লোকাল পলিটিক্যাল আমাদের নিউজ জেনে কোনো লাভ নেই। এই যে 600 কোভিডের এই সমস্ত ডেটা আমাদের ইউপিএসসির জন্য রিলেভেন্ট নয়। সো এগুলো আমাদের বুঝতে হবে যে কোভিড-19 আউটব্রেক এন্ড সিটি আন্ডার কন্ট্রোল, এটা সিএম স্টেটমেন্ট দিয়েছে, তো সেটা আমাদের কোনো কাজে লাগবে না। জি অফিসার কি হয়েছে না হয়েছে, জি অফিসের মতন বিজনেস করছে, সেটা আমাদের দেখে লাভ নেই। এবং এবং এইটা যেটা বলছে যে যে ওভার 445 পুলিশ পার্সন ইনফেক্টেড, এইগুলো আমাদের লাগবে না। সো এগুলো আমাদের বলতে পারো লাগবে না। দেন আমরা আসি সেকেন্ডে। হ্যাঁ, সেকেন্ডের ক্ষেত্রে এখানে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে, জাস্ট হোল্ড অন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এরপর যেটা একদম বলতে পারো মেন টপিক আমরা ফিরে আসি, সেটা হচ্ছে যে এখানে ইনফরমেশন হিসাবে এবার যেটা লাগবে সেটা হচ্ছে যে এফএমএস প্যাকেজ অফ নো ইউজ টু মাইক্রো এন্টারপ্রাইজ এ মানে এই বিবৃতিটা দিয়েছে কে, সেটা হচ্ছে যে এক্সসিএম। তো এফএমএস প্যাকেজ কি এই সম্পর্কে আমি আজকে বলবো তোমাদের। তার আগে আমি আমার পেপারের পেজটা খুলি। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে এফএমএস প্যাকেজ অফ নো ইউজ টু মাইক্রো
enterprise called XCM. চলো তো এখানে দেখা যাক কি জিনিস। এখানে কি বলা হচ্ছে যে ফ্রেশ বাজেট মাস্ট বি প্রেজেন্টেড ইন পার্লামেন্টস অফ নেক্সট সেশন। দেখো আফটার অল এই সমস্ত খবরগুলো থেকে আমাদের পলিটি যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টগুলোই জানবার, বা যে সমস্ত বিল পাস হচ্ছে সেই সমস্ত বিলগুলোই জানা। বাদ বাকি এনাদের স্বভাব কোনোদিনও বদলাবে না। ইনি এমন কিছু নয় যে কোথা থেকে ইকোনমিস্ট হয়ে ফিরে আসছেন, ইনি সেই পলিটিক্যাল ভিউতেই কথা বলে যাবেন। তো যাই হোক আমরা শুরু করা যাক। Former Maharashtra Chief Minister and senior Congress leader Prithviraj Chauhan on Monday said that the package announced by the union government is of no help of micro, small and medium enterprise MSMEs, especially on micro enterprises. Mr. Chauhan said a fresh union budget needs to be presented in the next sessions of parliament considering the impact of successive lockdown on the economy. So এটা যদি এটা অ্যাকচুয়ালি মেন যেটা বক্তব্য সেটা এবার আমি তোমাদেরকে বলি যে এর মেন বক্তব্যটা হচ্ছে এটাই যে পৃথ্বীরাজ চৌহান এটাই বলতে চাইছেন যে যে এছাড়া এখানে আরো কিছু মানে ডেটা আছে সেটা বলে দিই। ইন্ডিয়া হ্যাজ ওভার 6 crore MSMEs. India has 6.34 crores MSMEs, out of which 6.3 crores are micro enterprise. Out of 11.9 crores workers in MSMEs, around 10.76 crores are employed in micro businesses, Mr. Chauhan said addressing the press. মানে প্রেস বিবৃতিতে তিনি এটাই বলতে চাইছেন যে ইন্ডিয়ার যে 6.34 কোটি MSMEs আছে যার মধ্যে 6.3 crores আর মাইক্রো এন্টারপ্রাইজেস আউট অফ 11.9 crore ওয়ার্কার্স ইন MSME। মানে এখানে ওয়ার্কারদের সুবিধাটা কম দেখে ইন্ডাস্ট্রি যারা শিল্পপতি আছে তাদের সুবিধাটাই সরকার দেখেছে, এমনটাই তার বক্তব্য। এবং সাথে তিনি এটাও বলতে চাইছেন যে as per the union finance minister's announcement, enterprise with a turnover of around 100 crore and borrower accounts with outstanding credit up to 25 crores in February 29, 2020 will get a loan up to 20% of the outstanding amount, which micro enterprise has a turnover 100 crore। তো এখানে তিনি এটা বলতে চাইছেন যে এরকম কোন মাইক্রো এন্টারপ্রাইজ আছে যার টার্নওভার হবে 100 crores, মানে 100 কোটি টাকার কাজ, মানে এরকম ছোট যে মাইক্রো মানে মাইক্রো যে সমস্ত সংস্থা আছে এই মাইক্রো সংস্থার 100 crore টার্নওভার কি করে সম্ভব। So the announcement essentially means that these 6.5 crores micro enterprise and 10.76 crores workers are automatically neglected from the package। মানে এখানে মূল উদ্দেশ্য আমি তোমাদের এটাই বললাম যে 10.76 কোটি যে ওয়ার্কার আছে এদেরকে নেগলেক্ট করে শিল্পপতিদের জন্য যে আমাদের 6.5 কোটি টাকা আছে সেই 6.5 কোটি টাকা মাইক্রো এন্টারপ্রাইজে আর কি বরাদ্দ করে দেওয়া হলো জাস্ট ফর ভোট ব্যাংকের জন্য। তো এইটাই হচ্ছে মেন কথা। এবার চলে আসে যে MSME কি, এবং এখানে আরো একটা কথা যে দেখো মানে ফরমার মহারাষ্ট্র চিফ মিনিস্টার যেটা বলতে চাইছেন যে 20 লাখ কোটি টাকার যে কথা তিনি বলছেন যে দেবেন সেটা 1% জিডিপি, সেটা 10% জিডিপি বলেছিল, সেটা না হয় মানে যেটা 10% জিডিপি দেবে বলেছিল সেটা নয়, আদপেও সেটা 1% জিডিপি। তো অ্যাকচুয়ালি চলে আসে যে এমএসএমই কনসেপ্টটা জানতে হবে যে এমএসএমই কি জিনিস, কিভাবে কি হয়েছিল, এর মানে সুবিধাটা কি আছে এবং কবে কি লঞ্চ হয় ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে ছোট ইনফরমেশন আমি তোমাদের বলছি, তোমরা নোটস করে নাও। তো এমএসএমই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় অর্থনীতিতে। কিরকম, এটা শুধু লার্জ এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেয় লোয়ার ক্যাপিটাল কস্টে বা লার্জ ইন্ডাস্ট্রির থেকে বেশি দেয়, এটা ঠিক কথা না। মানে এটা শুধু যে লার্জ এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিচ্ছে লোয়ার ক্যাপিটাল কস্টে কাদের থেকে, লার্জ ইন্ডাস্ট্রির থেকে, এটা এই কথাটা ঠিক না। এটা তো এটা অবশ্যই একটা সুবিধা, কিন্তু রুরাল এবং ব্যাকওয়ার্ড এরিয়াতে যে শিল্পপ্রবণ মানে শিল্প যে হচ্ছে না সেই সমস্ত জায়গায় শিল্প প্রবণতা বাড়াবার জন্য এটা একটা বিশাল বড়ভাবে সাহায্য করে এবং এটা ন্যাশনাল ইনকাম ওয়েলথ এবং অ্যাসুরেন্সও এর সাথে এটা অ্যাসিওর করে। এছাড়া এমএসএমই যদি আমরা একটুখানি যদি ভালো করে আর একটু ভালো করে পড়তে পারি যে
manufacturing enterprise, the enterprise engaged in the manufacture or production of goods pertaining to any industry specified in the first schedule to industry, that is the Development and Regulation Act 1951, or employing a plant of and machinery in the process of value addition to the final product having a distinct name or character or use. The manufacture and enterprises are defined in terms of investment in plant and machinery. সো এখানে দেখো ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট যদি বলা হয় কবে, এটা প্রিলিমস এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1951। এটা পেপারে পাবে না, এটা আমার নিজস্ব তৈরি নোটসের কথা বলছি, এটা তোমরা নোট করে নাও। তো এখানে কি বলতে চাইছে যে যে ম্যানুফ্যাকচার এন্টারপ্রাইজ যেটা আছে, এই যে ম্যানুফ্যাকচার এন্টারপ্রাইজের যে ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, এটা এখানে বলতে চাইছে। এছাড়া আরো কিছু ফেসিলিটি আছে। মাইক্রো এন্টারপ্রাইজ লেস দ্যান 25 লাখ রুপিজ, মানে মাইক্রো ফিন্যান্স এন্টারপ্রাইজের ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে যে 25 লাখ টাকার নিচে, এবং স্মল এন্টারপ্রাইজ মোর দ্যান 25 লাখ রুপিস বাট লেস দ্যান 5 crores রুপিস, মানে মোর দ্যান 25 লাখের বেশি অথচ বাট 5 কোটি টাকা কম। মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে কি বেনিফিট, এটা মোর দ্যান 5 crore, মানে 5 কোটি টাকার বেশি বাট লেস দ্যান 10 কোটি টাকার কম। তো এর মধ্যে কি কি সার্ভিস এন্টারপ্রাইজ করা হচ্ছে, দ্য এন্টারপ্রাইজ এঙ্গেজড ইন প্রোভাইডিং অর রেন্ডারিং অফ সার্ভিসেস অ্যান্ড আর ডিফাইন্ড ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট। কিরকম, যে মাইক্রো যে সমস্ত এন্টারপ্রাইজগুলো আছে তাদের জন্য লেস দ্যান 10 লাখ রুপিস, এদের জন্য 10 লাখ টাকা কম আর কি সার্ভিস দেওয়া হবে, সার্ভিস এন্টারপ্রাইজ করা হচ্ছে। স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে মোর দ্যান 10 লাখ বাট 2 কোটি টাকার কম, এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে 2 কোটি টাকার বেশি বাট লেস দ্যান 5 কোটি টাকার কম। এবং এই এমএসএমই যে রয়েছে, যেটা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমইর ফুল ফর্ম, এটাকে আর কি কার্যকর করার জন্য যেটা গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ ছিল, সেই ইনিশিয়েটিভগুলো আমি তোমাদেরকে বলি। পাবলিক প্রকারমেন্ট পলিসি 2012। এই পাবলিক প্রকারমেন্ট পলিসিতে কি বলা হচ্ছে যে ইচ মিনিস্ট্রি অর পিএসইউ শ্যাল সেন্ড an annual goal and procure minimum 20% from MSME within 30 year। মানে প্রত্যেকটা মিনিস্ট্রিকে এটাই বলা হচ্ছে যে অ্যানুয়াল গোল এবং প্রকিওর যেটা আছে সেটা মিনিমাম যেন 3 বছরের মধ্যে এমএসএমই থেকে 20% হয়, এটা একটা বলা হয়েছে। এবং ইন মেনি এফডিআই প্রপোজাল সাচ অ্যাজ এফডিআই ইন রিটেল দেয়ার ইজ আ ক্লজ দ্যাট 20-30% ইনপুটস শ্যাল বি প্রকিউরড অনলি ফ্রম এমএসএমই। মানে এফডিআই যে সমস্ত রিটেল আছে সেখান থেকে 20-30% ইনপুট যেন শুধুমাত্র এমএসএমই থেকেই আসে, এরকম একটা আর কি প্রচেষ্টা করা হয়েছে। তো এর মধ্যে বলে রাখি যে এই সমস্ত ইকোনমিক্যাল যে টার্মস আছে, এফডিআই কি, জিডিপি কি, এই সমস্ত জিনিসগুলো যখন আমরা তো অলরেডি শুরু করে দিয়েছি এনসিইআরটি এর সাথে ডেইলি টু ডেইলি, মানে যে সমস্ত মেন বুকগুলো আছে সেই সমস্ত বুকেরও আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। সেখানে এই টার্মসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হলে তখন এই সমস্ত ইনসিডেন্টগুলো খুব ভালোভাবে বুঝতেও সুবিধা হবে, এবং আমি যখন বলবো তখন বোঝাতেও সুবিধা হবে, তোমাদের আর কি আরো বুঝতেও খুব সুবিধা হবে। তো এখন জাস্ট কনসেপ্ট হিসাবে এগুলোকে রাখো, একটা খাতায় নোট করে রাখো, পরে এগুলোকেই আস্তে 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 যখন আমি বলবো সেইভাবে এটা নিজেরাও নোট বানিও। তো এছাড়াও কি রয়েছে, লেবার রিফর্মস এ রয়েছে যে ইন্ট্রোডাকশন অফ শর্মা সুবিধা পোর্টাল টু কম্পাইলেন্স উইথ লেবার ল, ফ্লেক্সিবল অ্যান্ড টাইম বাউন্ড লেবার ইন্সপেকশন স্কিম অ্যান্ড ইউনিক লেবার আইডেন্টিফিকেশন নাম্বার, দ্যাট ইজ এলআইএন। এবার দেখো প্রিলিমস এরকম একটা মানে বলতেই পারে আচম্বিত কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ এলআইএন, বা এলআইএনটা কি সাথে যুক্ত, সেটা হচ্ছে যে তখন লেবার রিফর্মস এর সাথে যুক্ত কি, যে লেবার আইডেন্টিফিকেশন নাম্বারস টু এভরি ইউনিট। তো এরকম একটা যে পোর্টালের মাধ্যমে এইরকম একটা নাম্বার, ইউনিক আইডেন্টিটি নাম্বার তৈরি করা হবে। কি এই পোর্টালটার নাম, শর্মা শ্রম সুবিধা পোর্টাল, সরি আমার বলতে উচ্চারণটা করতে ভুলেছে, সেটা হচ্ছে যে শ্রম সুবিধা পোর্টাল। এবার হচ্ছে যে মুদ্রা স্কিম। এবার দেখা যাক যে মুদ্রা স্কিমের উপর একটু কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। কি বলছে মুদ্রা স্কিম, দিস ইজ দ্য ফার্স্ট এভার ক্রেডিট স্কিম ডিজাইনড ফর মাইক্রো এন্টারপ্রেনিয়র্স অর হাউস হোল্ড এন্টারপ্রাইজেস লিজার ডকুমেন্টস
formality, no collateral, and cheap interest rate are some of the major features of this scheme. Connecting last mile financier with Mudra Bank is another remarkable features of this schemes to provide credit facility to each household enterprises. মানে দেখো মুদ্রা স্কিমে এটাই বলতে চাইছে যে চিপ আর কি লোন ফেসিলিটির মাধ্যমে যে সমস্ত স্মল এন্টারপ্রেনার আছে বা স্মল যারা হাউসহোল্ড এন্টারপ্রাইজেস আছে তারা আর কি মানে কাগজ মানে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে একটু শিথিলতা করেও তারা কিন্তু লোন বা ফেসিলিটি মুদ্রা স্কিম তারা পাচ্ছে। তো মুদ্রা কথা এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এমএসএমই তে আখেরে লাভ হচ্ছে যারা বড় বড় শিল্পপতি, সে শিল্পপতি বড় হোক ছোট হোক, মানে লাভ অ্যাকচুয়ালি হচ্ছে যারা ইনভেস্টার তাদেরই, যারা শ্রমিক বলো তাদের কিন্তু কোনো এখানে প্রফিট নেই। যাই হোক, আরো আরো কিছু পয়েন্ট আছে। উদয়ক আধার আধার মেমোরান্ডাম, ইউএএম যেটাকে আমরা বলে থাকি, যে দিস ইজ আ পাথ ব্রেকিং স্টেপ অফ টু প্রমোট easy of doing business for MSMEs in India, as the UM replaces the feeling of manual entrepreneurs memorandum, that is EM part 1 and part 2, with online facility of filling EM and each MSME to instantly get a unique উদয়ক আধার নাম্বার। সো ইউএন নাম্বার যেটাকে আমরা বলে থাকি উদয়ক আধার নাম্বার, তো এই ফ্যাসিলিটি আর কি আছে। এছাড়া যেটা আছে যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলতে পারো, যে আরো একটা যে সুবিধা আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, সেটা রিসেন্টলি গভর্নমেন্ট অ্যাপ্রুভড স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম। এটা একটা আর কি সরকারি স্কিম। এই স্কিমগুলো আমি তো বলছি, এরপর আমি যখন পলিটি বলবো তখন এই স্কিমগুলো সম্পর্কে আরো ডিটেলসে বলবো, আপডেট যত নতুন নতুন রকমের স্কিম হচ্ছে বা ভবিষ্যতে হবে রিগার্ডিং ইউপিএসসি রিলেভেন্ট বা ডাব্লিউবিসিএস রিলেভেন্ট, এই স্কিমগুলো তোমরা নোট করে রাখো। তো যদি আমি কিছু মিসও করে দিই তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। তো স্ট্যান্ড আপ ইন্ডিয়া, recently government approved the stand up India scheme to promote entrepreneurship among SC, ST and women entrepreneurs. The scheme is intended to facilitate at least two such projects per bank branch on an average one of each category of entrepreneur. It is expected to benefit at least 2.5 lakh borrowers in time limit of 36 months from the launch of the scheme. মানে স্কিমটা লঞ্চ হবার মধ্যে এটা সুবিধা পাচ্ছে SC, ST এবং ওমেন এন্টারপ্রেনার্স যারা আছে। কি সুবিধা পাচ্ছে, যে 2.5 লাখ টাকা তারা মানে আর কি বড় করতে পারবে। টাইম লিমিট হচ্ছে 36 মান্থস, যবে থেকে স্কিমটা লঞ্চ হচ্ছে তারপর সেই দিন থেকে আর কি। এবার এবার এটা তো গেল এমএসএমই আমরা গুণগান গাইলাম, চলো এবার এমএসএমই কিছু ক্রিটিসাইজ করা যাক। তো কিছু অসুবিধা আছে, ক্রিটিসিজম বলা ভুল, এটা কিছু বলতে পারো অসুবিধাও আছে, যে ল্যাক অফ ফিনান্স। So lack of finance মানে কি বলতে চাইছে, it is estimated that more than 90% MSMEs does not have access to institutional finance and dependent on the local finance such as relatives or money lenders, where interest cost is generally on a higher side. However, government has started lots of scheme to provide institutional finance to MSMEs, but corruptions and long procedures makes it difficult to MSME to avail the benefits at this scheme. Again সেই corruptions, মানে corruptionের যে মানে আর কি যে মানে ছত্রছায়া বলতে পারো যে প্রতি জায়গায় জায়গায় ছড়িয়ে গেছে। এখানে এটাই বলতে চাইছে যে যে এস্টিমেটেড যে 90% MSME ডাজ নট হ্যাভ অ্যাক্সেস দ্য ইনস্টিটিউশনাল ফিনান্স, মানে ইনস্টিটিউশনাল ফিনান্স তো তারা পাচ্ছে না, উপরন্তু তারা তাদের রিলেটিভ মানি ল্যান্ডার্স যারা আছে এই সমস্ত করে জিনিসগুলোকে তারা মানে আর কি কি বলবো এইভাবে জিনিসগুলোকে তারা আর কি অধিকার মানে মানে কি এটাকে অ্যাকচুয়ালি বলতেছে যে কবজা করে নেওয়া আর কি, কবজা করে নিচ্ছে। এবার ল্যাক অফ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারের প্রচন্ড পরিমাণে অভাব। তো কি রকমের ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অভাব, এমএসএমই আর গ্রোয়িং র্যাপিডলি বাট does not have access the basic infrastructure such as power, water, road connectivity to towns, telecom, etc. Further, government support is limited in providing basic infrastructure facility to MSME in all area. And the main কথা, এবার access to market in digital era, marketing play a significant place, but due to lack of funds and professional knowledge, MSME adopt a poor advertisement and selling methodologies which restrict the reach their products despite of good quality. মানে যে যে সমস্ত যে মার্কেটগুলো আছে যেখানে মেন আর কি জায়গা, সেখানে আর কি ডিজিটাল এরা মানে ডিজিটালাইজেশন হলেও যে সিগনিফিকেন্ট মানে ল্যাক অফ ফান্ডস এবং প্রফেশনাল নলেজ, মানে একটা ভালো পরিমাণে নলেজ এবং ল্যাক অফ ফান্ডের জন্য এই সমস্ত মার্কেটগুলোকে সরকার আর কি সেইভাবে মানে আর কি জোর দিতে পারছে না। এবং এইখানে আর কিছু নেই,
আপাতত তো না, আর আপাতত এই এই প্রসঙ্গে আর কিছু নেই। দেখা যাক এরপর ভবিষ্যতে এর উপর আর কিছু থাকে কিনা। তো চলো এবার দেখা যাক আর কি কিছু খবর আছে কিনা। তো এই খবরগুলো এখানে আমাদের ইম্পর্টেন্ট না, যা ছিল এটা ইম্পর্টেন্ট ছিল, এটা লাগবে না। এটাও আজকের ওয়েদার, এটা তোমরা গুগলেই দেখতে পেয়ে যাবে। তো এইগুলো আমাদের লাগবে না। ওকে, এবার যে খবরটা আমি তোমাদের বলবো সেটা জেনে রাখো যে ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট প্রিলিমস অ্যাসপেক্টে, মেন্স অ্যাসপেক্টে। সেটা হচ্ছে যে জাস্ট হোল্ড অন, বলছি। ইয়েস, সেটা হচ্ছে কি যে এই যে খবরটা দেখছো, ঠিক আছে, বলে না যে ছোট প্যাকেট বড় ধামাকা, এখানে খবরটা আছে হয়তো খুব ছোট একটা আর কি নিউজের মধ্যে, বাট এটা খুব ইম্পর্টেন্ট খবর। পড়া যাক কি খবর। সো এটা হচ্ছে কি যে প্লিজ সিকিং টার্মিনেশনস আফটার 24 উইকস। হ্যালো, হ্যাঁ, ওকে, জাস্ট হোল্ড অন। Okay. Please seeking terminations of a 24 weeks fetus with a Down syndrome rejected. তো ইনসিডেন্ট আমি আগে পুরোটা বলি, পুরোটা এখান থেকে না বললে তোমরা ভালো বুঝতে পারবে না। আমার পেপারটা একবার খুলতে হবে। ওকে, পেজ নাম্বার 5। অ্যাকচুয়ালি আমার একটা ক্যালকাটা এডিশন বলি, বারবার একটুখানি আমাকে ওয়েট করতে হয়। ওকে। The Bombay High Court has rejected a petition filed by a 33-year-old woman from the Dahisar, 24 weeks pregnant with twins, to allow her to terminate one of the uh, hold on. হ্যাঁ, ওয়ান অফ দ্য সরি, আমি আরেকবার বলছি, দ্য বোম্বে হাইকোর্ট হ্যাজ রিজেক্টেড আ পিটিশন ফিল্ড বাই 33-year-old woman from Dahisar, 24 weeks pregnant with twins, to allow her to terminate one of the fetus diagnosed with Down syndrome. Our division bench of justice R.D. Dhanuka and Abhay Ahuja rejected the petition based on the recommendation of medical brand. On May 15, the court had referred a woman to a medical board of the board of the JJ Hospital and the Grand Medical College had asked the board to submit a report by May 22. এত অবধি আমি বললাম, এবার আমি তোমাদের এটা ব্যাখ্যা মানে একটু ডিটেলসে বলি এখানে কি অ্যাকচুয়ালি বলা হয়েছে আর কি। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে 33-year-olds যে ওমেন ফ্রম দহিসারের একজন 33 বছর বয়সী এক মহিলা অ্যাকচুয়ালি তিনি অ্যাপিল করেছিলেন এটার জন্য যে ডাউন সিনড্রোমিকের জন্য তিনি অ্যাবর্শন করাবেন। তো তো এটা হচ্ছে তার অ্যাপিলের কারণ, মানে এটা হচ্ছে তার মেন কারণ। এবার এখানে একটা আমাদের পড়তে হবে যে এখানে দুটো অ্যাক্ট আছে, সেই দুটো অ্যাক্ট হচ্ছে এর সাথে কোরিলেট ভাবে জড়িত আছে। সো এই দুটো অ্যাক্ট আমরা প্রথমে একটুখানি আগে বলে দিই। এখানে যদিও অ্যাক্টের কথাটা বলেনি, বাট এটা আমাদের কাছে লাগবে। সেটা হচ্ছে যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। সো এই এটা তোমাদের বলি, এটা আমি বলছি তোমাদের একটা, তোমরা পারলে একটুখানি নোট করে নাও যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2020। এটা কি জিনিস যে রিসেন্টলি দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এমটিপি, যাকে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল 2020। এটা আর কি একটা অ্যামেন্ডমেন্ট বিল যেটা হচ্ছে 2020 এর। অ্যামেন্ডমেন্ট বিল তখনই হয় যেটা আগে থেকে অ্যাকচুয়ালি থাকে। সেই আগের বিলটা কবে, 1971-এ যে বিলটা ছিল মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এই বিলটা অ্যাকচুয়ালি 1971, সেটাই অ্যামেন্ডমেন্ট বিল হিসাবে আর কি করা হচ্ছে। সেটা হচ্ছে যে 2020-তে। দ্য বিল সিক্স টু এক্সটেন্ডেড দ্য টার্মিনেশন অফ প্রেগনেন্সি পিরিয়ড ফ্রম 20 weeks to 24 weeks
ইনক্লুডেড মেকিং দ্য ইজিয়ার ফর ওমেন টু সেফলি টার্মিনেট অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 1971-এ যে আমাদের যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটা আমরা এমটিপি বলতে পারি, এমটিপি যে অ্যাক্ট ছিল তাতে তাতে 20 উইকস হচ্ছে ম্যাক্সিমাম আর কি টাইম দেওয়া হয়েছিল। এবার সেটাকে আর কি বর্তমানে যে নারী সমাজ আছে তারা আর কি প্রোটেস্ট করেছিল এবং তারা অ্যাপিল করেছিল বারবার, তাই সেটাকে বাড়িয়ে মেডিকেল কাউন্সিলের আর কি সহায়তায় সেটাকে আর কি 24 উইকস করা হচ্ছে যে 2020 হিসাবে। তো যেটা আরো ইজিয়ার হবে আনওয়ান্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে। এখানে আরো কিছু পয়েন্ট আছে। প্রপোজড ফিচার্স অফ বিল, এই বিলের কি ফিচার্স আছে? দ্য বিল সিক্স টু অ্যামেন্ড দ্য মেডিকেল, দ্য বিল সিক্স টু অ্যামেন্ড মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি এমটিপি অ্যাক্ট 1971, যেটা বললামই। দ্য 2020 বিল প্রপোজ দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ওপিনিয়ন অফ ওয়ান রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইনস্টেড অফ টু আর মোর। মানে আগে 1971-এ এই ধরনের কোনো ডিসিশন নিতে গেলে আনওয়ান্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে যদি মানে আমরা বলতে পারি যে অ্যাবর্শনের যদি কোনো ডিসিশন নিতে হতো তাহলে সেটা 2 বা তার বেশি কোনো মানে মেডিকেল রেজিস্টার্ড কোনো মেডিকেল মেডিকেল যারা প্র্যাকটিশনার্স আছে তাদের সিগনেচার লাগতো, বাট এখন সেটা একজন থাকলেই হবে। ফর দ্য টার্মিনেশন অফ প্রেগনেন্সি আপ টু দ্য 20 উইকস অফ জেস্টেশন টু টু টোটাল ডেভেলপমেন্ট পিরিয়ড ফ্রম টাইম অফ কনসেপশন আনটিল বার্থ। তাই এটা 20 উইকসটাকে বাড়িয়ে 24 উইকস করা হয়েছে। এছাড়া কি বলা আছে, এছাড়া বলা আছে যে মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি 1970 যেটা অ্যামেন্ডমেন্ট হয় 2020-তে, যেটা তোমাদের বললাম, ইন্ট্রোডিউসেস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ওপিনিয়ন অফ টু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স ফর টার্মিনেটর অফ প্রেগনেন্সি অফ 20 to 24 উইকস অফ টেস্টিং, যেটাকে 20 থেকে 24 উইকের মধ্যে বাড়িয়ে করা হয়েছে। ইট হ্যাজ অলসো এনহ্যান্সড দ্য জেস্টেশনস লিমিট ফর স্পেশাল ক্যাটাগরি অফ ওম্যান হুইচ ইনক্লুড। এবার দেখো এখানে ভাবতে হবে যে এটা তো হচ্ছে যে নর্মাল ওমেনদের জন্য ঠিক আছে। এবার দেখো যে সমস্ত মানে যে সমস্ত মহিলারা আর কি মানে আর কি যাদের সাথে আর কি মানে এই ধরনের যে ঘটনা যেটা ঘটছে, সার্ভাইভার্স অফ রেপ, ভিকটিমস অফ ইনসেস্ট অ্যান্ড আদার vulnerable ওম্যান লাইক ডিফারেন্টলি অ্যাবেলড ওম্যান, এই সমস্ত ওম্যানদের জন্য আর কি সরকার ইনিশিয়েটিভ নিয়ে এটাকে 24 উইকস করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ বুঝতেই পারছো এদের ক্ষেত্রে কি পরিমাণ মানসিক একটা মানে যন্ত্রণা এনাদেরকে ভোগ করতে হয়। তো যাই হোক আমি এই টুকুনির উপর আমি বেশি কিছু বলবো না, বাট এই কারণেই আর কি 20 থেকে 24 করা হচ্ছে, যেটা অ্যাপিল আর কি মহিলারা করেছিলেন। সো এখানে কিছু প্রাইভেসি কনসার্ন কিছু অ্যাড্রেস আমি তোমাদের বলে দিই যে এই বিলে নতুন যে অ্যামেন্ডমেন্ট বিল করা হচ্ছে বা যা আপিল করা হয়েছে এতে কিছু প্রাইভেসিরও আছে, যেটাতে আগে প্রাইভেসি ছিল না। সেটা হচ্ছে ইট অলসো স্টার্ট দ্যাট নেম অ্যান্ড অফ দ্য particulars of a woman whose pregnancy has been terminated shall not be opened except to a persons authorized in any law that is currently in force। মানে এখানে বলতে চাইছে যে যদি কোনো সরকারি কোনো আধিকারিক বা যদি কোনো এই সমস্ত ধরো যারা ভিকটিম থাকে, যারা ধরো মানে আর কি রেপ বলে এই সমস্ত কেসে যারা আর কি যাদের যে সমস্ত মহিলারা আর কি কোনো কারণে মানে আর কি তারা আর কি ইনভলভ থাকে বা তাদের সাথে এই ধরনের যে মানে কি বলবো ঘটনা ঘটে থাকে, সো সেখানে যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার থাকবে বা ইনভেস্টিগেশন মেডিকেল টিম থাকবে তারা ছাড়া এই ডেটা আর কেউ জানতে পারবে না। তো এখানে যদি ভালো করে দেখো যে 33 ইয়ার্স ওল্ড ওম্যান ফ্রম দহিসার, এখানে কিন্তু অনলি ফর তাদের আমরা দেখো জায়গার নাম পাচ্ছি, আমরা কিন্তু তার কোনো নাম পাচ্ছি না। বাট 1971-এর যে বিলটা ছিল সেখানে কিন্তু এরম কোনো স্ট্রিক্ট গাইডলাইন ছিল না, মানে যার ফলে মহিলা সুরক্ষার একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন সেখান থেকে তখন থেকেই ছিল। তো বিফোর 97 অ্যাবর্শন ওয়াজ ক্রিমিনালাইজড, কিন্তু 1971-এ আরো একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার। তৎকালীন সময় 1971-এ
পুরোটা তোমাদের বলে বুঝতে পারে। 1971 abortion was criminalized under section 312 of Indian Penal Code, describing it as an testimonial causing miscarriage। মানে 1971 পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে যদি কোনো এরকম মানে তোমার অ্যাবর্শন যদি হয়ে থাকে তো সেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের 321 নম্বর ধারা অনুযায়ী এটা গুরুতর অফেন্স। তো এটা হচ্ছে যে এখানকার মেন আর কি বলতে পারো ব্যাকগ্রাউন্ড। সো ইস্যু রিলেটেড টু দ্য এক্সটেনশন, তো এখানেও কিছু প্রবলেম আছে ইস্যু রিলেটেড টু দ্য এক্সটেনশন। আর কি অ্যাসপেক্ট অফ দ্য legality governing absorptions has always been the viability of the fetus, and viability imply the period from which a fetus is capable of living outside the womb। তো এই লাইনটা আমি তোমাদের আরেকবার বলছি, এটা খুব ভালো করে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে কি, যে viability imply the period from which a fetus is capable of living outside the womb। মানে হচ্ছে আমি খুব সহজ ভাষায় বলি যে এখন যা মডার্ন টেকনোলজি দাঁড়িয়েছে, এখন 20 মানে এই 21 উইকস এই সময়ে এখনকার যা মেডিকেল যা যেভাবে উন্নতির শিখরে পৌঁছে গেছে, যে এই সময় মা চাইলে তার দেখতে পারে যে তার যে ভ্রূণ মানে অ্যাকচুয়ালি যে তার সন্তান সে জীবিত আছে না মৃত আছে, তার হৃদস্পন্দন কি বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ডিটেলস পেতে পারে। এবার এখানে পরিষ্কারভাবে একটা খুব মানে জিনিস বলে দেওয়া হচ্ছে যে অ্যাজ আ টেকনোলজি ইমপ্রুভ উইদিন ইনফ্রাস্ট্রাকচারাল আপগ্রেডেশনস অ্যান্ড স্কিলফুল প্রফেশন ড্রাইভিং মেডিকেল কেয়ার, দিস viability naturally improves। So currently viability is usually placed about 7 months, 28 weeks, but may occur earlier even 24 weeks। তো এখানে যেটা আমি তোমাদের বলছিলাম যে যে মা তার এরকম ভাবে মানে সন্তানকে আর কি ফিটাস যেটা সেটা আর কি মেডিকেল সায়েন্সের দরুন দেখতে পাচ্ছে যে সে কতটা আর কি মানে সে সুস্থ আছে না, মানে তার শারীরিক অবস্থা কি আছে, তার শরীরে প্রাণ আছে কিনা। কিন্তু এখানে তোমাকে আমি তোমাদেরকে বলে রাখি যে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে ভারতীয় সংবিধান অনুযায়ী আর্টিকেল 21 যেটা হচ্ছে রাইট টু লিভ মানে বেঁচে থাকার যে অধিকার, সেই বেঁচে থাকার অধিকার যদি আমাদের যে ভারতীয় সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওই 20 সপ্তাহে যদি সেই বাচ্চাটার মধ্যে সেই ভ্রূণের মধ্যে যদি প্রাণ থাকে, অ্যাকচুয়ালি একটা 20 সপ্তাহটায় তার মধ্যে প্রাণ চলে আসে, বা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেইভাবে মানে সুস্পষ্ট হয় না বলে সে তখন মায়ের গর্ভাবস্থায় থাকে। তো ওখানে স্পষ্ট বলে দিচ্ছে ভারতীয় সংবিধান এবং আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে যেহেতু ওই 20 সপ্তাহে যদি সেই বাচ্চার মধ্যে প্রাণ থেকে থাকে, সে যেটাই হয়ে থাকুক না কেন, মানে আর্টিকেল 21 অ্যাকর্ডিং টু রাইট টু লিভ অনুসারে সে তার মায়েরও অধিকার নেই সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করানো। মানে এটা খুব স্ট্রিক্টলি রুলস হিসাবে বলে দেওয়া হচ্ছে। এবং এই যদি কোনো হসপিটাল কোনো নার্সিংহোম যদি এই কাজে লিপ্ত থাকে বেআইনি ভাবে, তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে হবে এবং জেল পর্যন্ত হতে পারে। সো এটা হচ্ছে যে তোমার মেন আর কি ফ্যাক্ট। এবার অ্যাকর্ডিং টু 2070 এখানে আমি তোমাদের একটা ছোট আর কি ফ্যাক্ট বলে দিই। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু 2017 ডেটা 59 countries allow elective abortions on for which only 7 permitted the procedure after 20 weeks, like Canada, China, Netherlands, North Korea, Singapore, the United States and Vietnam। এই কটা দেশে আর কি 7%, 59 কান্ট্রি আছে এরকম যারা এইটা আর কি ইলেকটিভ অ্যাবর্শনস আর কি নিয়েছে। সো স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট সেফ অ্যাবর্শনের জন্য কিছু স্টেপ নেওয়া হয়েছে। সেই স্টেপগুলো আমি তোমাদের একবার বলে দিই। দ্য গভর্নমেন্ট প্রোভাইডস আ সেফ অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাবর্শনস কেয়ার, যাকে বলছে CSE সার্ভিসেস টু ওমেন ইন হেলথ ফেসিলিটি আন্ডার দ্য RMNCH+A। এটা আমি তোমাদের বলে দিই, এই যে টার্মিনোলজিটা শুনলে RMNCH+A, এটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ, R ফর রিপ্রোডাক্টিভ, M ফর ম্যাটার্নাল, N ফর নিউবর্ন, C ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স হেলথ। সো এটা হচ্ছে প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম অফ ন্যাশনাল হেলথ মিশনের একটা প্রোগ্রাম। এরপর হচ্ছে যে গাইডলাইন্স অন কম্প্রেহেনশনস অ্যাবর্শনস কেয়ার সার্ভিসেস অফ মেডিকেল মেথডস অফ অ্যাবর্শনস
মানে যেটাকে বলা হচ্ছে MMA, দ্যাট ইজ মেডিকেল মেথডস অফ অ্যাবর্শনস হ্যাভ বিন প্রোভাইডেড টু অল স্টেট, মানে এটা প্রতিটা স্টেটে আর কি এরকম প্রোভাইড করা হবে। প্রভিশনস অফ আ ফান্ড টু স্টেটস ফর দ্য অপারেশনালাইজেশনস অফ সেফ অ্যাবর্শন সার্ভিস অফ হেলথ ফেসিলিটি, মানে এর জন্য একটা ফান্ডের ব্যবস্থা করা হবে বিভিন্ন স্টেটে, যাতে সেরকমভাবে একটা সঠিকভাবে অবসান করানো হয় এই সমস্ত মানে যদি কোনো দুর্ঘটনাবশত কিছু হয়ে থাকে তো সেক্ষেত্রে, এবং সেটা অবশ্যই পুলিশি মানে সেখানে অবশ্যই সেটা আইনি আর কি একটা আওতায় থেকে সেই কাজটা করতে হবে। সো প্রভিশন অফ ফান্ডস স্টেটেড টু প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্ট এ কম্প্রিহেন্সিভ ইনফরমেশন এডুকেশনস অ্যান্ড কমিউনিকেশনস অর বিহেভিয়ার চেঞ্জেস কমিউনিকেশন, দ্যাট ইজ IEC/BCC। এটা হচ্ছে একটা টার্মিনোলজি বলে দিই, ইনফরমেশন এডুকেশনস অ্যান্ড কমিউনিকেশন, মানে হচ্ছে IEC/বিহেভিয়ার চেঞ্জেস কমিউনিকেশন BCC অ্যাক্টিভিটি ফর ম্যাটারনাল হেলথ ইনক্লুডিং সেফ অ্যাবর্শনস কেয়ার। এবং আরও কিছু আছে যেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অফ মেডিকেল অফার সেফ অ্যাবর্শনস টেকনিক অ্যান্ড ANMS আশা, যে সমস্ত আশা যে কর্মীরা আছে, অ্যান্ড আদার ফাংশনস টু প্রোভাইড কনফিডেন্সিয়াল কাউন্সিলিং ফর সেফ অ্যাবর্শনস অ্যান্ড প্রমোট পোস্ট অ্যাবর্শনস কেয়ার, মানে তাদের একটা যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং তাদের যাতে নাম আর কি কোনোভাবেই আর কি পাবলিক প্লেসে না আসে সেই ব্যবস্থাও কিন্তু তাদেরকে করতে হবে। সাপ্লাই অফ নিষ্ঠা প্রেগনেন্সি ডিটেকশনস কিটস টু সাব সেন্টার ফর আর্লি ডিটেকশনস অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির আগে এই যে কিটটা ব্যবহার করা হয় সেই কিটটা যেন মানে আর কি তাদেরকে এখানে সরকার বলেছে সাপ্লাই করবে। এরপর আমি তোমাদের আরো একটা বলি যে এইখানেই আরো একটা অ্যাক্ট আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে PCPNDT। আমি এখানে লিখছি, তো স্ক্রিনে দেখতে পাবে PCPNDT। এটা এই অ্যাক্ট কবেকার অ্যাক্ট? এটা হচ্ছে যে 1994 এর অ্যাক্ট। সো PCPNDT অ্যাক্টটা কি বলা হচ্ছে তোমাদেরকে বলি, ফুল ফর্মটা হচ্ছে যে প্রি কনসেপশনস অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট, প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট। তো এটাতে আমি কি বলা হচ্ছে যে দ্য সুপ্রিম কোর্ট ডিসমিসিং আর রাইট petition filed by Federation Observation and Gynecological Society of India, যেটা যেটা ফক্সি আমরা যাকে বলি, ফেডারেশন অফ অবজারট্রিক্স অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া upheld the constitutional validity of section 23 of the PCPNDT Act 1994। তো এখানে সেকশন 23 তে কি বলা হচ্ছে, সেকশন 23 of the act provides for the penalties for anonymous of a paperwork or record keeping or clearing errors regarding the provision of the act. It was aggrieved the writ petitions that the section 23 what the term is clearing errors is treated on the sum of voting as actual offense of the determination. So এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা কিছু বলে দিই যে প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রভিশন অফ সেক্স সিলেকশনস অ্যাক্ট, যেটা PCPNDT, যেটা আমি তোমাদের বললাম অ্যাক্টে, এটাতে কি বলা আছে, দ্য অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড ইন 1994। এটা 1994 না, অ্যামেন্ডমেন্ট, মানে এটা সংশোধন হয়েছে 2003 অ্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল ফর অ্যাড্রেসিং সেক্স সিলেক্টিভ এলিমিনেশনে আর কি এটা খুব একটা বড় কার্যকারিতা ভূমিকা পালন করে। অবজেক্টিভ কি, দ্য মেন পারপাস অফ এনাক্টিং দিস অ্যাক্ট টু ব্যান দ্য ইউজ অফ সেক্স সিলেকশন টেকনিক বিফোর অর আফটার কনসেপশন অফ প্রিভেন্ট দ্য মিসইউজ অফ প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক অফ সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন। মানে মোদ্দা কথা আমি তোমাদের বলে দিই, জিনিসটা শুনতে খারাপ লাগলো, যেটা এখনো পর্যন্ত শহর থেকে গ্রামে সব জায়গায় আছে, যে কন্যা সন্তান আমার মানে কন্যা সন্তান না সেটা মানে ছেলে না মেয়ে, অ্যাকচুয়ালি কন্যা সন্তান নাকি সেটা ছেলে আর কি পুরুষ সন্তান, পুরুষ ভ্রূণ কন্যা ভ্রূণ, এইটা আর কি আগে থেকে চেক করা যাবে না কোনোভাবে। এবং অনেকের মনে এটা ধারণা আছে যে কন্যা সন্তান হচ্ছে তো আমি অ্যাবর্শন করিয়ে নেবো। তো এই যে খুব একটা যে বাজে কনসেপ্টে আমরা আধুনিক সভ্যতায় দাঁড়িয়েও আমাদের যে এই ধরনের যে নোংরা চিন্তাধারা, এই নোংরা চিন্তাধারার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্ট্রিক্টলি এই অ্যাক্টটা তৈরি করা হয়েছিল 1994-এ, এবং যেখানে যেটা অ্যামেন্ড হয়েছিল 2003-তে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, এটা কোনোভাবেই
কোনোভাবেই হবে না, যেটা তোমাদের আগেও বললাম। এবং এই অ্যাক্টের আরও একটা জিনিস যদি যদি বলা যায় তাহলে সেটা আরও একটা জিনিস বলতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, মানে বলে রাখা উচিত। সেটা হচ্ছে যে এই যে একটা যে আর কি চলছে, এবং এখানে যে নতুন যে একটা বলা হচ্ছে যে 20 থেকে 24 উইক করে দেওয়া হবে, এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো যেভাবে মানে এই সমস্ত হচ্ছে যে আনওয়ান্টেড সেক্স যাকে বলা যায়, যে এই সমস্ত জিনিসের ফলে হচ্ছে কি অনেক মেয়েই অনেক আর কি মানে অপ্রত্যাশিতভাবে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এবং তারা যখন একটা সমাজ বলো, লোকচক্ষু বলো, এবং মানে তার এবং এবং এই সমস্ত ঘটনার দরুন তারা আর কি সেই সময় অবসান করতে চায়। তো এটা একটা রিস্ক থেকে যাচ্ছে, যেটা বলতে পারো যে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই অ্যাক্টের, এমএসএমই যে একটা আমি তোমাদের বললাম যে মেডিকেল টার্মিনেশনস অফ প্রেগনেন্সি, এই যে একটা এমটিপির যে অ্যাক্ট, এটার একটা বলতে পারো বিশাল বড় চ্যালেঞ্জ, যে এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। কারণ অসৎ উপায় ছেলেরা এইভাবে যদি কোনো মেয়ের জীবন নষ্ট করে, তো সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এবং তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয় যে তার বাচ্চাটা যাতে অবসান করে দেওয়া হয়। তো বলতে পারো এটা আমাদের একটা সমাজেরও একটা খুব মানে আর কি ভেবে দেখার বিষয়, যে কিভাবে এটাকে আর কি ঠিক মতন হ্যান্ডেল করা যায়, এবং এর থেকে কিভাবে আর কি উচিত। এবং এখান থেকে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নাও, তো আমি ওটাই বলবো যে প্রতিটা মানে এইরকম নোংরা চিন্তাধারা আমার মনে হয় না রাখা উচিত। কারণ আফটার অল কন্যা সন্তান বলো বা মানে ছেলে না মেয়ে, সেটা বিচার হয় তার কাজ বলো, তার মানে মানে কোনোদিনও সেটা পার্টিকুলার শুধু মেয়ে হলেই যে সেটা সমাজে খুব খারাপ, আমার মনে হয় না। এখনকার দিনে দাঁড়িয়ে এই ধরনের সভ্য সমাজের মানুষের এই ধরনের জিনিস ভাবা উচিত, এবং ছেলেদের উদ্দেশ্য সেই একটাই কথাই বলবো যে এইভাবে তাদেরও কোনো মানে অধিকার নেই যে এইভাবে কোনো একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া। তো যাই হোক, চলো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা বেশি মানে যেহেতু অ্যানালিসিস, এখানে আমার পার্সোনাল ওপিনিয়নের কোনো গুরুত্ব নেই, তাও আমি এটা আমার বক্তব্য হিসাবে রাখলাম। তো এবার চলো আমরা নেক্সট টপিকে ফিরি। এইখানে অ্যাক্টগুলো তোমরা নোট করে রাখো, এরকম কিছু অ্যাক্ট আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্ট। এবার হচ্ছে যে দ্য প্রবলেম উইথ দ্য লিকুইডিটি পুস, এই এডিটোরিয়ালগুলো পড়বে। এবং এগুলো হচ্ছে কি জানো, এই এডিটোরিয়ালগুলো হচ্ছে যে এখান থেকে এটা হচ্ছে এসে রাইটিংয়ের জন্য আমাদের নিজেদের খুব পড়াটা জরুরি। এবং এইখানে দেখতে পারো যে দ্য সেন্ট্রাল কাশ্মীর পলিসি অ্যাজ আ হেভি প্রাইস অফ ডে। সো এখন কাশ্মীর নিয়ে এই সমস্ত কিছু পলিসি এখন আসবেই, কারণ বুঝতেই পারছো যে লাদাখে হয়েছে। এবং আজকের যেটা আজকের দিনের দাঁড়িয়ে খবর বলছি, আজ হচ্ছে তোমার 28 তারিখ, 28 তারিখে দাঁড়িয়ে এগেন পুলওয়ামাতে একটা বিশাল বড় আর কি মানে ঘটনা ঘটে গেছে, বাট সেটা সফল হয়নি। যে যে মানে আরডিএক্স যেটা ছিল সেটা আর কি রিস্টোর করে নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো এইভাবে ভারতের উপর একটা টেররিজমের একটা বিশাল বড় প্রেসার কিন্তু ক্রিয়েট করছে পাকিস্তান থেকে শুরু করে চীন। এবং এটাও একটা ওয়েল ব্যালেন্সড স্টিমুলাস প্যাকেজ, এই সমস্তর উপর কিছু এডিটোরিয়ালও আছে। সো ব্যাপারটা হয় কি, প্রতিটা টপিক কভার করার পর এডিটোরিয়ালটা কভার করতে অনেকটা সময় চলে যায় এবং ভিডিওর লেন্থটা অনেকটা বেড়ে যায়। সো আমি এখন হয়তো আমার পক্ষে সম্ভব না, আমি এডিটোরিয়ালগুলোও চেষ্টা করি যতটা সম্ভব তোমাদেরকে বলে দেওয়ার। এবং সেটা যে সমস্ত এডিটোরিয়ালগুলো খুব ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করবো এগুলোকে আস্তে আস্তে প্রতিদিন অল্প অল্প করে কভার করে দেওয়া। তো দেখো, এই খবরগুলো আমাদের এগেন লাগবে না, তোমাদের বলে রাখি, এই যে এই সবগুলো আমাদের একদমই মানে ইরিলেভেন্ট খবর, লাগবে না। চলো, এগেন আমাদের লাগবে না এগুলো। তো এই খবরটা তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে এটা এটা যখন ফার্স্ট পেজে ছিল তখনই বলেছিলাম। দেন হচ্ছে যে না, এইগুলো কিছুই লাগছে না। সো তোমরা চাইলে পড়তে পারো, বাট নট রিলেভেন্ট। বাট এইটা কিন্তু লাগবে, এটা লাগবে এই কারণে, এটা লাগবে হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এটা হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচারের উপর লাগছে। সো আর্ট অ্যান্ড কালচারের উপর কিভাবে লাগছে সেটা আমি তোমাদের একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে কি, যে জাস্ট হোল্ড অন, আমি একবার পেজটা খুলি।
হুম, এখানে কি বলেছে যে কর্ণাটকা গভর্নমেন্ট টেক্স এফর্ট টু সলভ আ মিস্ট্রি ওভার বার্থ প্লেস অফ পূর্ণদাস পূর্ণদা দাস। সো এটা কি বলা হয়েছে এটা আমি তোমাদের আগে বলি ভালো করে, যে টু এক্সপ্লোর ডেফিনেটিভ আর্কিওলজিক্যাল এভিডেন্স দ্যাট মে পুট অ্যান এন্ড টু স্পেকুলেশনস অফ রিগার্ডিং দ্য বার্থ প্লেস অফ পূর্ণদা দাস hailed as the father figure of Karnataka music. The Department of Archaeology, Heritage and Museums will soon commence field research work at Keshavapura in Agra Gram Panchayat of Tirthahali Taluk in Karnataka. So এই যে ডিপার্টমেন্ট আছে হেরিটেজ অফ মিউজিয়ামস উইল শুন ফিল্ড কেশবা আগ্রা গ্রাম পঞ্চায়েত অফ তীর্থহালি তালুক ইন কর্ণাটকা। এই যে জায়গাটায় আর কি যে যে হেরিটেজ যেটা আছে যে পূর্ণতা দাসা, তো সেই সম্পর্কে আর কি এই খবরটা যে আজ পূর্ণদাসা as the Purnada Dasa Vithala was the pen name of his composition, মানে এটা কর্ণাটক মিউজিকের সাথে এনার একটা সংযোগ আছে যে of his composition. It was widely believed that the majestic poet was born in পূর্ণদা ধারগাদা মহারাষ্ট্র। মানে জন্মস্থান যেটা বলা হয়েছে জন্মস্থান যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুরনো ধারগাদা মহারাষ্ট্রের পূর্ণ ধারগাদাতে তার জন্মস্থান হিসাবে আর কি বলা হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে। সো অ্যাকর্ডিং টু হিস্টোরিয়ানস আগ্রা ইন মালান্দ ওয়াজ আ বাজিং কমার্শিয়াল সেন্টার ডিউরিং দ্য বিজয়নগর বিজয়নগর রুলে যে আগ্রা মালান্দ ছিল হচ্ছে যে বাজিং কমার্শিয়াল সেন্টার, দ্য পিরিয়ড টু হুইচ দ্য পোয়েট বিলংড টু, যেখানে আর কি কবি অ্যাকচুয়ালি থাকতেন, যেটা আর কি বলা হচ্ছে যেখান থেকে বিলং করতেন। রেফারিং টু দ্য নেমস অফ দ্য প্লেস ইন দ্য ভিক্টরি অফ কেশবাপুরা এবং কেশবাপুরা ভারতেপুরা Vidyalangudi, and it was argued that these places were inhabited by merchant community influenced by Vaishnava traditions which Purnada Dasa belonged. মানে এই সমস্ত জায়গাগুলোতে আর কি বৈষ্ণব ধর্মের একটা ইনফ্লুয়েন্স ছিল। So the late Ratnakar, former MLA of Tirthahalli, who had requested the Karnataka government to conduct research over the issue. সো কর্ণাটক গভর্নমেন্টের কাছে যে প্রাক্তন যে মানে যে ফর্মার এমএলএ ছিলেন তিনি একটা রিকোয়েস্ট করেছিলেন এটার উপর যেন একটা ইস্যু হয়। এবার এখান থেকে দেখো আমাদের প্রসপেক্ট থেকে যে এই পূর্ণদা দাসা কে, তার বার্থ প্লেস কি এবং তার সাথে কি মানে আর কি তিনি কি করে, এইটা একটা আর কি জাস্ট ফর জিএস এর বলতে পারো মেন্সের জন্য লাগবে। এছাড়া কর্ণাটক মিউজিক কি, কর্ণাটক মিউজিকের যে কিছুটা ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে। এই কর্ণাটক মিউজিকের ব্যাকগ্রাউন্ড বলা এগুলো আমি আর্ট অ্যান্ড কালচারের সময় আবার ডিটেলসে বলবো, এখন আর এর সাথে আমি বলছি না। সো এগুলো আমি নোট করে রাখছি, চিন্তার কোনো কারণে কোনো টপিকে মিস হবে না। সো এটা হচ্ছে জাস্ট ছোট আমাদের আর্ট অ্যান্ড কালচারের জন্য লাগতে পারে। সো চলো নেক্সট আমরা ফেজে যাই। এগেন কিছু পলিটিক্যাল নিউজ আছে জাস্ট ফর কনসেপ্টের জন্য না, একদম মানে বলতে পারো যে মানে স্ট্রেট ফর নিউজ, কোনো কিছু ইনফরমেশন কিছু নেই। ইন্ডিয়া হ্যাজ বিকাম মোর রেজিলেন্ট টু ডিসরাপশনস ইন ক্রুড সাপ্লাই। এগেন গভর্নমেন্ট ইজ টেকিং আ কশনস অ্যান্ড কনসিয়াস অ্যাপ্রোচ অফ ব্যালেন্স ইন ফুয়েল প্রাইস। এগেন সেই ফুয়েল প্রাইস নিয়ে একই ঘটনা, যে যা রাজনৈতিক মতাদর্শে মত দিতেই ব্যস্ত। তো এটা জাস্ট তোমরা এমনি পড়বে, এটা জাস্ট দেখেন এখানে লেখাই আছে ইন্টারভিউ, তো জাস্ট পড়তে পারো, এর বাইরে আর কিছু নেই। হ্যাঁ, এইবার দেখো এখানে আর একটা একটা আছে, এটা জাস্ট কিছুটা আমাদের খবর লাগবে। আমি একবার পেজটা খুলি, চলো জাস্ট হোল্ড অন। আচ্ছা, এই খবরটা বলার আগে আমি এই খবরটা তোমাদেরকে বলি, এটা আরেকটু ইম্পর্টেন্ট খবর। সেটা হচ্ছে যে অ্যালাউ, ও শিট, এক সেকেন্ড, এটা কি হয়ে গেল? হ্যাঁ চলো, allow online meeting of house panels.
তো অ্যালাউ অনলাইন মিটিং হাউস প্যানেলস, এটা চলো, এটা খুব পড়বার বিষয় আছে যে রিজামশন অফ ডোমেস্টিক ফ্লাইট ইজ নট এনাফ টু হোল্ড মিটিং দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি till parliament as an alternative also arrange for members to join these meetings virtually. Congress the leader and chairman of standing committee on home affairs Anand Sharma said. এটা অ্যাকচুয়ালি আনন্দ শর্মা বলছে, কি বলছে যে হিজ কমিটি কেম ইভেন অ্যাজ দ্য পার্লামেন্ট ইজ প্রিপেয়ারিং টু রিজুম panel meetings which abruptly halted during the extended COVID-19 lockdown. So two presiding officers of parliament, সেটা হচ্ছে কি যে রাজ্যসভা চেয়ারম্যান এম ভেঙ্কায়েশ নাইডু অ্যান্ড লোকসভা স্পিকার ওম বিড়লা, এই দুজনকার নাম মনে রাখবে। এটা স্ট্যাটিক কোশ্চেন হিসেবে আসতে পারে, আমাদের ডাব্লিউবিসিএস আসতে পারে, ইউপিএসসিতে আসার চান্স কম, বাট ইনফরমেশন মেন্সের ক্ষেত্রে লাগবে, বাট অন্যান্য স্টেট লেভেলে পরীক্ষা লাগবে। তো এখানে মোদ্দা কথা যেটা আমি তোমাদের বলি, এইটা বোঝবার আগে তোমাদের এটা বোঝা উচিত যে হোম প্যানেল কি জিনিস এবং পিএসসি যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সেটাই বা কি জিনিস। তো দেখো যে ফার্স্ট এআরসির কথা যদি আমরা বলি, ফার্স্ট এআরসির উপর ডিপেন্ড করে পিএসসি যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হলো সেই কমিটি যেখানে পার্লামেন্ট ডেমোক্রেসিতে অ্যাকচুয়ালি কি হয় ভালো করে বুঝতে হবে যে গভর্নমেন্ট কি কাজ করছে। দেখো আমি কিভাবে ভিডিও করছি, আমার ভিডিওটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি তোমাদের ভালো করে বোঝাতে পারছি না, এটা আমি তখনই বুঝবো যখন তোমরা কমেন্ট সেকশনে লিখবে যে না আপনার এই জায়গাটায় ভুল হচ্ছে বা এটা আর একটু রেকটিফাই করা দরকার বা এটা আমরা জানতে চাই, এই জায়গাটা আমাদের আরো ডিটেলিংয়ে বলুন। সো প্রত্যেকটা কাজ করারই সাথে সাথে একটা জানবে যে তার অ্যানালিসিস বা একটা ক্রিটিসিজম খুব দরকার, মানে উইদাউট ক্রিটিসিজম জানবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও চলে না। সো পার্লামেন্ট গভর্নমেন্টের কি হয়, গভর্নমেন্ট কি কাজ করছে তা চেক করতে হয়। তো সেই চেক করার জন্য কি হয়, মেন কাজ তো পার্লামেন্টের মেন কাজ কি যে অপোজিশনের মধ্য দিয়ে যেটা জনগণের ধরো যে সমস্ত দাবি দাবা থাকে সেগুলো অপোজিশন কি করে, অপোজিশনের মধ্য দিয়ে গভর্নমেন্ট কি কাজ করছে তা সেটা দেখা পার্লামেন্টের এটাই কাজ। কিন্তু পার্লামেন্টের বাস্তবিক জানো বছরে তোমাদের ম্যাক্সিমাম পার্লামেন্ট 100 থেকে 120 দিন টাইম পায়। সো 100 থেকে 120 দিনের যে অধিবেশন তাতে এত মানুষের এত সমস্যা এবং সরকারের যে এত প্রজেক্ট এত প্রকল্পের যে কাজ চলছে সেটা দেখা সম্ভব নয়। তার জন্যই করা হয়েছিল কি, এরই একটা উপায় বার করা হয়েছিল পিএসসি, যেটাকে বলা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। তা বলে এটা তোমরা কেউ ভাবো না পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। পিএসসিটা কি যে পার্লামেন্টে যখন সেশনে কোনো কাজ হবে না তখন পিএসসি গভর্নমেন্টের সেই কাজের রিভিউ করবে, কিভাবে করবে। এবার গভর্নমেন্টের কাজ বলতে কিরকম, যেমন স্বচ্ছ ভারত প্রকল্প আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট হলো সেগুলো, এই যে শ্রমিকদের যে আমাদের যে লেবার যারা রয়েছে যেটা মাইগ্রেন্ট তাদের উপর সরকার কিভাবে কিরকমকে কাজ করছে সেইগুলো চেক করবে। সো এটার যে মেন কারা থাকবে এটা হচ্ছে যে স্পিকার অফ লোকসভা, অনারেবল চিফ স্পিকার অফ লোকসভা অ্যান্ড চেয়ারপারসন অফ রাজ্যসভা এর কাছে, মানে এটা কি তারাই মেন এই ব্যাপারটা পুরো দেখে এবং তাদের কাছে অ্যাকচুয়ালি বারবার এটা আবেদন করা হচ্ছিল যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যাতে পিএসসি কাজ করে। তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিএসসি কাজ করাটাকে তো অনারেবল স্পিকার অফ লোকসভা এবং চেয়ারপারসন অফ রাজ্যসভা এনারা রাজি হননি। কেন হননি? কারণ তিনি অ্যাকচুয়ালি পিএসসি জানবে হচ্ছে পর্দার পেছন থেকে কাজ করে, পিএসসি কিভাবে ডেটা কালেক্ট করছে, পিএসসি কিভাবে ডেটা কালেক্ট করছে, পিএসসি কিভাবে সরকারের কাজের মানে এভিডেন্স জোগাড় করছে, সেটা যদি মানে সরকারের মানে সেটা যদি পাবলিকলি ফোরকাস্ট হয়ে যায় তাহলে সেটা পার্লামেন্টের কাছে একটা বলতে পারা মানে অপ্রস্তুতকর ব্যাপার এবং সেই সরকারেরও একটা অপ্রস্তুতকর ব্যাপার হয়ে যাবে। তো যার ফলে পিএসসি সেই গোপনীয়তা থাকবে না যদি সেটা অনলাইন মিটিং এর মাধ্যমে হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়। তো এই বলে সরকার আর কি নিজের একটা মানে আর কি ভ্যালিড পয়েন্ট আর কি রেখেছে। বাট এখানে এবার বিভিন্ন সূত্র বলতে যেমন থাকে অপোজিশন লিডার থাকতে পারে, লয়ার্স থাকতে পারে, লিগাল এক্সপার্ট থাকতে পারে, ফিনান্সিয়াল যারা এক্সপার্ট আছে, যে তারা অ্যাকচুয়ালি পিএসসি কে ইনফরমেশন দেয় যে না সরকারের এই কাজটা ভুল হয়েছে, বাট আমরা পার্লামেন্টের সামনে এরা বলতে পারবো না, বাট সরকারের আমি সরকারের লোক হয়ে আমি সরকারের ক্রিটিসিজম করছি, আপনাকে আমি ইনফরমেশনটা দিলাম, আপনি এবার এটা নিয়ে সরকারের কে প্রেসার দিন যে এটা আপনার ভুল হয়েছে বলে বা এই কাজটা আপনাকে রেকটিফাই করতে হবে বলে। তো সেই সমস্ত মানে যারা ইনফরমার তারা যদি সামনে চলে আসে তো সেটা অত্যন্ত প্রবলেমের বিষয় হবে। তো সেই কারণেই আর কি মানে আর কি এই যে এভিডেন্স গুলোকে না একে বলা হয় অ্যাকচুয়ালি ডিপোজিশনস। সো এই ডিপোজিশনস যদি হয়ে যায় তো সেইটা পিএসসি ক্ষেত্রে তো প্রবলেমই, বাট সরকার এবং পার্লামেন্ট উভয়ের ক্ষেত্রে প্রবলেম। তো এই কারণে আর কি অনারেবল চিফ যে চেয়ারপারসন অফ রাজ্যসভা এবং স্পিকার অফ লোকসভা এনারা রাজি হননি। তো
এইভাবে পিএসসি কাজের উপর চাপ সৃষ্টি করে যে সেটা রিভিউ দেখার জন্য। এবং এবং এইখানে একটা দেখার কথা যে চেয়ারম্যান অফ দ্য আইটি কমিটি যাতে শশী থারুর হু ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিমান্ডেড আ ভার্চুয়াল মিটিং টোল দ্য হিন্দু। মানে শশী থারুর বরাবরই বলে আসছে, যিনি আইটি কমিটির আর কি মানে চেয়ারম্যান, তিনি বলেছেন যে তিনি অনেক আগে থেকেই বলেছেন যে একটা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এই সমস্ত কাজগুলো হোক। কারণ বাইরের দেশে কোভিড-19 জন্য তো কোথাও বসেনি, কোভিড-19 জন্য গোটা দেশে গোটা পৃথিবীতে কিন্তু পিএসসি যেমন চলছে প্রতিটা দেশে যেমন আর কি প্রসিডিওর আছে সেইভাবে চলছে। ভারত কেন শুধুমাত্র মানে পিএসসির ওপরই কেন এত পরিমাণ আর কি নেগলিজেন্সি আনছে কোভিড-19 অজুহাত দিয়ে? কারণ অন্য কাজও তো আইটির মাধ্যমে হচ্ছে, এই সমস্ত বড় বড় ভিডিও কনফারেন্স হচ্ছে, যে সমস্ত মন্ত্রীদের সাথে যে রাজ্যের মিটিং চলছে সেটাও তো ভিডিও কনফারেন্স হচ্ছে, তাহলে পিএসসির ক্ষেত্রে কেন হচ্ছে না? এবং শশী থারুর এখানে নিজস্ব কিছু ওপিনিয়ন আছে, তিনি বলতে চাইছেন যে সরকারের উচিত যে সরকার যে নিজস্ব আইটি কমিটি যেটা যেটা আছে 2019 যে আইটি কমিটি তৈরি হয়েছিল, যে আইটি কমিটি যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে ভিডিও কনফারেন্সের যে নিজস্ব সফটওয়্যার বলো বা এই ধরনের যে সমস্ত প্রাইভেসি রিলেটেড জিনিস যেগুলো একমাত্র শুধুমাত্র সরকারের ইউজ করবে, সরকারই তৈরি করছে, সেই সমস্ত জিনিসগুলো তারা যেন ইউজ করে। তো এটাই হচ্ছে মেন খবর। এটা তোমাদের কাজে লাগবে যে পিএসসি কি, মানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি কি। তো চলো এরপর নেক্সট নিউজে যাওয়া যাক, যেটা আমি তোমাদের তখন বলছিলাম যে জাস্ট এটা দেখো, এটা খুব সংক্ষেপে বলি। অপোজিশন মালস স্ট্র্যাটেজি টু কোঅর্ডিনেট গভর্নমেন্ট, মানে এখানে একটাই কথা যে বিভিন্ন রাজ্যের দেখো অপোজিশন আছে। এখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ডক্টর রাজা টাক, বাট নাও তৃণমূল কংগ্রেস রুলড ওয়েস্ট বেঙ্গল, শিবসেনা লিড মহারাষ্ট্র গভর্নমেন্ট। মানে এটা জাস্ট একটা ক্রিটিসিজম, এটা জাস্ট ফর একটা একবার জাস্ট ওভারভিউ তোমরা দেখে নেবে, এটা আর কোনো কাজের কিছু নয় এটা। এবার দেখা যাক আর কোনো এক্সট্রা কোনো নিউজ আছে কিনা। না, আর কোনো কিছু নিউজ লাগছে না, এইসব নিউজগুলো লাগবে না। রিভার্স মাইগ্রেশন টু ভিলেজ আর টু ইকোনমিক ব্যাক 15 ইয়ার্স, এগুলো জাস্ট ইন্টারভিউ, এগুলো জাস্ট তোমরা এমনি একবার পড়ে দেখতে পারো জাস্ট ফর নলেজের জন্য। বাট এখন কিছু হয়তো সেরকমভাবে বুঝতে পারবে না, কারণ ইকোনমিক্সের এই যে জিডিপি বলো কি জিনিস, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তো এগুলো যখন একটু ইকোনমিক্সটা আমরা ভালো করে পড়বো তখন আমাদের কাছে এগুলো আরো খুব ইজি মনে হবে। এই বেঙ্গল উড়িষ্যা এই সবগুলো লাগবে না। দেন যেটা লাগার কথা সেটা হচ্ছে, যদি দেখি এখানে, ওকে, সো এই খবরটা একটুখানি ইম্পর্টেন্ট, এই খবরটা পড়ে নেওয়া যাক। ইজ নাও মোর ইউএস ইজ নাও ক্লিয়ার ইন সাপোর্ট অফ ইন্ডিয়া অন চায়না বর্ডার ইস্যু। তো এটা একটা চায়না বর্ডার ইস্যু নিয়ে কিছুই না এখানে আর কি। আমি জিস্ট অফ সামারিটা বলে দিই যে ট্রাম্প 2017-তে যখন ইউএস এর প্রেসিডেন্ট হয়, তো তখন নভেম্বর 2017-তে প্রথম আর কি এশিয়া ট্যুরে এসেছিল, ইস্ট এশিয়া সাবমিটে আর কি ট্রাম্প আসে, এবং যেখানে ইন্ডিয়া, জাপান, চায়না, ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে ট্রাম্প যথারীতি যায়। এবং সেখানে তিনি Q4 আইডিয়া নিয়ে আর কি একটা রণনীতি সাজিয়েছিলেন। কিরকম, যে ইন্ডিয়া, জাপান, ইউএস, অস্ট্রেলিয়া এদেরকে একসাথে করে বলেছিল যে আমরা একসাথে হয়ে আমরা চীনকে কোণঠাসা করব। আবার তার এবার বাট তার 3 দিনই পরে যখন আর কি নভেম্বরে আসে, ঠিক তার ভারতে যখন আসে ঠিক তারপর 3 দিনই পরে যখন ট্রাম্প যখন চায়নাতে যায়, তখন চায়নাকে ঠিক উল্টো কথা বলে যে ইউএস আর চায়না আমরা একসাথে হয়ে যাই, আমরা এই জাপান, ইউএস, অস্ট্রেলিয়া এদেরকে কোণঠাসা করব, মানে আমরা এক হয়ে যাই, এরা মানে কি মানে চুলোর দুয়ারে যাক, এরকম একটা কনসেপ্টের ব্যাপার। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে সেই সময় কিন্তু চায়না পরিষ্কার ডিনাই করে গেছিল, বলেছিল যে আমাদের কোনো এরকম মানে এরকম একসাথে হবার কোনো দরকার নেই, এবং আমাদের এই প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছিল। এবং তারই সেই সময় বলতে পারো যে সেই সময় ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি ছিলেন জয়শঙ্কর, তিনিও তখন রাজি হয়নি, তিনিও তখন ইউএসকে মানে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল, সেই স্কোপ দেয়নি। সো ইউএসএ বরাবরই বুঝতেই পারছো যার নিজের কোনো রুলস পলিসি ঠিক নেই, সেই বরাবরই চেষ্টা করে এইভাবে সেই জিনিসগুলোকে আর কি ডিভাইড অ্যান্ড রুলস পলিসির মাধ্যমে কাজগুলোকে সেরে ফেলা। সো এটা হচ্ছে যে ইউএস ইজ নাও মোর ক্লিয়ার ইন সাপোর্ট ইন্ডিয়া চায়না বর্ডার ইস্যু, এই হচ্ছে মেন কথা। মানে মোদ্দা কথা হচ্ছে যে ইউএস যেহেতু পুরো সাপোর্ট করছে ভারতকে, তো সেটাই আর কি
এখানে বলতে চাইছে যে রিডিকিউলাস আইডিয়া হিসাবে চীন আর কি পরিষ্কার বলতে চাইছে যে একাডেমিক জেফ স্মিথ পয়েন্টস দ্যাট ওয়াশিংটন ইজ মোর ফোর্থকামিং ইন রেকগনাইজিং দ্য ম্যাকমোহন লাইন অ্যান্ড সাপোর্টিং ইন্ডিয়ান ওভার অরুণাচল প্রদেশ। মানে কি এটা একটা বলতে পারো পলিটিক্যাল একটা জাস্ট গসিপ, গসিপ ঠিক বলা হবে না, পলিটিক্যাল একটা আর কি নিউজ বলতে পারো। তো এই মোটামুটি হচ্ছে আজকের হিন্দু অ্যানালিসিস, আর কিছু নেই। আর ভারতী এয়ারটেল প্যারেন্ট আইস $1 বিলিয়ন ফ্রম স্টেক সেল পে অফ লোনস, মানে এটা জাস্ট ফর মানে ভারতীয় এয়ারটেল প্যারেন্ট আর কি এই লোনটা আর কি নিচ্ছে, এই খবর। আর এটা তো মানে আমরা সবাই আর কি শুনেছি যে হকি লিজেন্ড বলবীর সিং স্যার কি পাস হবে। এটা কি অ্যাকচুয়ালি বলতে পারো যে ছোটোখাটো জিকের জন্য আমরা রাখতে পারি, একটু ছোটো ইনফরমেশন আমরা নিজেরা কালেক্ট করে নিতে পারি। তো এটা সম্পর্কে আমি ডিটেলিংয়ে আর যাচ্ছি না সেরকমভাবে। ব্যাস, তো আজকে তো মোটামুটি এটাই হচ্ছে বলতে পারো যে আজকে আমাদের 26 তারিখের মানে 26 মে 2020 হিন্দু অ্যানালিসিস। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এটাই। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো প্লিজ এটাকে মানে শেয়ার করো তোমার বন্ধুদের, যাতে তারাও আর কি উপকার পায় এরকম বাংলায় আর কি হিন্দু অ্যানালিসিস মাধ্যমে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি ইউটিউবে কমেন্ট সেকশনে জানাও, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবং চলো তোমাদের সাপোর্ট এই আমার কাছে অনেক। তো এরকম চলো দেখা হবে নেক্সট দিনের অ্যানালিসিসে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। বলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তো এই ছিল আজকের হিন্দু অ্যানালিসিস। আশা করি অনেক কিছু তোমরা জানতে পেরেছো, এবং আরো কিছু যদি জানবার থাকে ডেফিনেটলি ইউটিউবে কমেন্ট সেকশনে করো। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো ডেফিনেটলি আমার যে চ্যানেল ইউপিএসসি ফর অল এটাকে সাবস্ক্রাইব করবে, এবং যে বেল আইকন আছে সেটা ডেফিনেটলি প্রেস করো, কারণ নোটিফিকেশন আইকনটা প্রেস করলে একটাই তার বেনিফিট, সেটা হচ্ছে যে আমি যে ভিডিও আপলোড করবো সেটার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো ডেফিনেটলি তোমার যা বন্ধু বান্ধব আছে যারা WBCS এ বলো ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না বা প্রপার যাদের কোনো কোচিং ইনস্টিটিউটের হেল্প পাচ্ছে না, তো আমি আমার সাধ্য মতন আমি যে নলেজটা জানি সেই নলেজটা আমি তাদেরকে শেয়ার করব এবং তোমাদেরও করবো। এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা আমার যদি কিছু জিনিস তোমাদের জিজ্ঞাসা করার থাকে, যে কিছু জায়গায় যদি রেকটিফিকেশন থাকে ডেফিনেটলি বলবে, কারণ ভুল ত্রুটি মানুষের হয়। তো আমার যে ভুলটা আছে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা যাতে আর না করি। তো আজকের মতন এটাই, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে শেয়ার করো। তো আজকের মতন এটাই, আশা করি যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকের হিন্দু অ্যানালিসিস। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো করে পড়াশোনা করো, স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।